সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম দেখার জন্য। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইলডেন লিগ্যাল সলিসিটার্স, আছি আপনাদের সামনে। এই অনুষ্ঠান নিয়ে থাকবো ইনশাল্লাহ আগামী পরবর্তী প্রায় 90 মিনিট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান সম্প্রচারিত হয় প্রতি শনিবার বিকেল 5টায় এনটিভি লন্ডন স্টুডিও থেকে। আপনারা সরাসরি লাইভ দেখতে পান। এছাড়া এই অনুষ্ঠান এনটিভি ইউরোপের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হয়, তো ফেসবুকেও আপনারা এটা দেখতে পারেন। আপনাদের যদি লাইভ কেউ মিস করেন তাহলে পরবর্তীতে টিভির পর্দা যদি রিপিট দেখতে চান তাহলে সেটা দেখতে পারেন রবিবার সকাল 7:30টায়। সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমি প্রথম দিকে কিছু আপডেটস দিই। সাধারণত গত সপ্তাহে এবং আগের সপ্তাহে বেশ কিছু আপডেটস দিয়েছিলাম। এর মাঝে এখন খুব সিগনিফিক্যান্ট কোনো আপডেটস নাই। তারপরে যদি রিক্যাপ করি তাহলে হচ্ছে যে জুলাইয়ের 1 তারিখ থেকে গ্রাজুয়েট রুট যেটা স্টুডেন্টদের, সেটা চালু হয়ে গিয়েছে। সো স্টুডেন্টরা যারা ইতিমধ্যে গত 1 বছরের মধ্যে কোনো ডিগ্রি, ব্যাচেলর কিংবা মাস্টার্স ডিগ্রি যদি কমপ্লিট করে থাকে তাহলে তারা এই রুটের আওতায় অ্যাপ্লিকেশন করতে পারে এবং তারা 2 বছরের ওয়ার্ক পারমিট পাবে। এটা হচ্ছে যে লফুল যে কোনো কাজ করতে পারবে, যে কোনো জায়গায় করতে পারবে। আর সেই সাথে তাদের ডিপেন্ডেন্ট যারা ওভার 18 তারাও, মানে হাজব্যান্ড বা ওয়াইফ, তার যে আদার পার্টনার যদি থাকে এই দেশে, তাহলে সেও কাজের রাইট পাবে। সে কাজের রাইট হয়তো তার আগে থেকেই ছিল, এটা আরও কন্টিনিউ করতে পারবে এখনও। এটা 2 বছরের ওয়ার্ক পারমিট। এই 2 বছরের পরে চাইলে বিভিন্ন রুটে আবার যাওয়ার সুযোগ আছে। চাইলে স্টুডেন্ট রুটে আবার ফেরত আসতে পারে, অথবা স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি, অথবা স্টার্ট আপ, এই জাতীয় যে সমস্ত ক্যাটাগরি আছে সেগুলোতেও তারা যে পরবর্তীতে কন্টিনিউ করতে পারবে এই দেশে, যদি সে আরও থাকতে চায়, কেরিয়ার করতে চায়। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে একটা কথা আমি সবসময় বলে দেই, সেটা হচ্ছে যে টিভির পর্দায় আপনারা যে প্রশ্ন করেন সেটার বেসিসে আমি আনসার দেই, এবং এই প্রশ্ন অবশ্যই আপনারা মাত্র 1-2-3 মিনিটে যতটুকু কথা বলতে পারেন, যতটুকু আপনার জানা আছে আপনার ম্যাটারটা সম্পর্কে, সেটা আপনি বলেন। অনেক সময় সব কথা কিছুটা হেজিটেশনের কারণে হয়তো টিভির পর্দায় বলতে পারেন না, এবং অনেক সময় আপনার জানাও নাই যে আপনার ডকুমেন্টসের ভিতরে কোথায় স্পেসিফিক এমন একটা কথা বলা আছে বা এমন একটা ব্যাপার আছে যেটা আপনার নিজেরই নলেজে নাই, তো আপনি সেটা তো আমার সাথে ডিসক্লোজ করেন না। তাই আমি যেহেতু কোনো ডকুমেন্টস না দেখে এবং প্রপার ইনস্ট্রাকশন না নিয়ে আমি অনলি টিভির পর্দায় অ্যাডভাইস দেই, তো আমি বলবো যে যদি কোনো কমপ্লেক্স ম্যাটার থাকে সবচেয়ে ভালো হবে ডকুমেন্টস দেখিয়ে একজন সলিসিটর কিংবা ব্যারিস্টার কিংবা ইমিগ্রেশন ম্যাটার হলে ইমিগ্রেশন অ্যাডভাইজার কিংবা অন্যান্য ম্যাটার হলে রিলেভেন্ট লয়ারের কাছে গিয়ে, সরাসরি গিয়ে তাকে ডকুমেন্টস দেখিয়ে তারপরে অ্যাডভাইস নেওয়াটা, সেটা হবে যে বেস্ট অ্যাডভাইস। তবে আমার মতো এই সমস্ত যে টিভির প্রোগ্রামগুলো আছে, অন্যান্য টিভি সহ এই টিভির সেই প্রোগ্রামগুলো থেকে আপনারা একটা বিশেষ দিক নির্দেশনা পান। এই প্রোগ্রামে আপনারা যদি সঠিকভাবে তথ্য দিতে পারেন, আনসার ইনশাল্লাহ সঠিক আনসারও পাবেন। তো সুপ্রিয় দর্শক, কল নিতে যাচ্ছি, কারণ কলই হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ। তো আমি ফোন লাইনে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি 2-3টা প্রশ্ন আছে। একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমার 2-3টা প্রশ্ন আছে, 2-3টা প্রশ্ন আছে। পয়লা প্রশ্ন হইল, বুঝেননি যে আমি আমার একটি ডেরিভেটিভ কার্ড পেয়েছি 500 তো প্রিসেটেল অখরছি অলরেডি ডিসেম্বরে দিছে। এখন আমি নিজের জামরানুর একটি যে ডাইরেক্টলি ইন্ডিভিজুয়ালি পরে অ্যাপ্লাই করা যাইব। আমার তো 3 বছর হয়েছে, আর 2 বছর বাকি রয়েছে, আগে এখন 5 বছর পুরো হইবার, বুঝেননি? এখন আমি কি তা করতাম পারবো না ডাইরেক্ট ইন্ডিভিজুয়ালি পরে অ্যাপ্লাই? কিন্তু আমি প্রি সেটেলও করছি ডিসেম্বরে, তারা দিতে প্রি সেটেল আমার হয়েছে 23 আমার এক্সপায়ার হইব। আপনি প্রথম জামরানুর রুটে ডেরিভেটিভের ভিসা পান কবে? 2018-এ। তাইলে আপনি 2023-তে যাই আপনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন। ওই আপনাদের এই সেটেলমেন্ট রুট চালু থাকবে তখনও। দ্যাট শুড বি অ্যাবসলিউটলি ফাইন। ঠিক আছে, 5 বছর পুরো হয়ে যাবে না? 5 বছর পুরো হয়ে যাবে। আরেকটা অপশান আছে, স্লাইটলি কমপ্লিকেটেড। ওটা হলো যে আপনি যদি ডেমনস্ট্রেট করতে পারেন যে আপনার মারে গত 5 বছর যাবত আপনি একসাথে আছেন, গত 5 বছর আপনি তার কেয়ারার, প্রাইমারি কেয়ারার, তাইলে ভিসা যেই সময় হোক না কেন আপনি যদি প্রুফ করতে পারেন তাইলে আপনি এখনও 5 বছর, লাস্ট 5 বছর প্রুফ করতে পারলে এখনও আপনারা সেটেলমেন্ট তারা দিব, কারণ আপনার অলরেডি তারা একসেপ্ট করে লইছে যে আপনি প্রাইমারি কেয়ারার। কারণ আপনি 2018-এ তারা ভিসাও দিছে জামরানোর রুটে, এটা দিছিল ডেরিভেটিভ। তো আপনি তো রিসেন্ট কেস লয়ের কথা জানেন, আকিন সানিয়া কইছে যে আপনারা এই
ডেরিভেটিভ রুটে যারা আছে তারা সেটেলমেন্ট পাওয়ার যোগ্য। আগে যে সেটেলমেন্টের জন্য জিনিসটা সেটেলমেন্ট দেওয়া হইতো না, মানে জামরানো কেসে ছিল যে সেটেলমেন্ট দেওয়ার রুট না এটা, এবং এটা হলো সব রুট শেষ, এই রুটটাই একমাত্র আপনার আছে, তখন তারা আপনার এই ভিসা দেব। এটা বেশ কিছু চেঞ্জ আইছে এখন। তো তবে আপনি যদি আমরা যদি যখন থেকে আপনার ভিসা দিছে 2018 সেটাও কাউন্ট করি, তাহলে তো 5 বছর আপনার 2023-তে হয়, সেই সময় করেন, ওইটাও ঠিক আছে। ঠিক আছে, এখনো করতাম পারবো ইচ্ছা করলে। এখন যদি আপনি ভালোভাবে প্রুফ করতে পারেন 2018-এ আপনি দেখাইছেন, তার আগ থেকেই তো আপনি আপনার মার সাথে আছেন, তার আগ থেকে আপনি মার প্রাইমারি কেয়ারার। এমন না যে 2018-এ যেদিন ভিসা দিছে অনলি সেদিন থেকে আপনি প্রাইমারি কেয়ারার হইছেন। আপনি প্রাইমারি কেয়ারার আগে থেকে আছেন বিধায় তারা এটাকে রিকগনাইজ করে তারা আপনারে একটা স্টেজে যায় ভিসা দিছে। আপনি কি আপিলের মাধ্যমে পাইছিলেন নাকি ডাইরেক্ট পাইছিলেন? না, আপিলের মাধ্যমে। আপিলের মাধ্যমে? জি। তা আপনি অ্যাপ্লিকেশন করছিলেন কবে? 16-এ। এটা অসম্ভব না, সম্ভব যদি প্রপার রিপ্রেজেন্টেশন দেওয়া যায়, প্রপার সমস্ত ডকুমেন্টস থাকে। ওই 16-এর আগে থেকে, যেই সময় এখন থেকে গত 5 বছর বা তার কিছু আগ থেকে যদি আপনার এভিডেন্স থাকে যে আপনি টোটালি আপনি তার প্রাইমারি কেয়ারার, তাইলে আপনি এখনই ওই আকিনসানিয়ার বেসিসে আপনি সেটেলমেন্ট রুটের লাগিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে? সেকেন্ড কোয়েশ্চেন কি আপনার দর্শক? একটু জোরে কাইন্ডলি বলেন প্লিজ, একটু জোরে। আমি অত্যন্ত দুঃখিত দর্শক, আমি কথা ক্লিয়ার না, শুনতে পাচ্ছি না। আপনি ফোনের কাছে একটু জোরে কথা বলেন কাইন্ডলি প্লিজ। আমি সেকেন্ড কোয়েশ্চন হলো, সেকেন্ড কোয়েশ্চন যে আমি যখন সেটেলমেন্ট নিতে এখন তো প্লিজ আমার তো লাগে দেখতে পাবি ওয়ারিটা লাগতো না। এই সেটেলমেন্টে এই সমস্ত অ্যাপ্লিকেশনে ইইউ ল কিংবা এই যে জামরানো রুট, প্রাইমারি কেয়ারার রুট, এই সমস্ত রুট, এইটাও ইইউ ল এরই একটা ম্যাটার। তো এইটায় লাইফ ইন দ্য ইউকে, ইংলিশ এগুলো লাগে না। এই কি আপনার প্রশ্ন? আমি কিন্তু প্রশ্ন 100% ক্লিয়ার বুঝি নাই। বুঝছি, আমি আপনার কথা বুঝছি। থার্ড কোয়েশ্চনটা আপনি, আপনার কথা মাঝে মাঝে আমি কম শুনি, কখনো সঠিক শুনি, যদি আমি জানি না আপনার এন্ডের প্রবলেম না আমার এন্ডের, কিন্তু ফোনের কাছে নিয়ে একটু যদি আবার বলেন, থার্ড কোয়েশ্চন যদি করেন। হ্যালো, হ্যাঁ বলেন। আমি কেয়ারার অ্যালাউন্স দিতাম আর কি না, কারণ আমি কাজ করি তো বেশি 40 আওয়ার কাজ করি, এটা লাগে কোনো সমস্যা করি কেয়ারার অ্যালাউন্স দিতাম পারতেছি না। না না না, এটা কোনো সমস্যা হতো না, এটার সাথে এটার কোনো এই অসুবিধা না, সম্ভব নাই। ঠিক আছে দর্শক, আর আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। না না না, এটা কোনো সমস্যা হতো না, এটার সাথে এটার কোনো। আপনি টিভি ফলো করছেন দর্শক, আপনি টিভির ভলিউম সম্পূর্ণ মিউট করে শুধু টেলিফোনে আমার সাথে কথা বলুন প্লিজ। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি চলে যাই নেক্সট কলারে। কে আছেন এখন লাইনে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি করুন প্লিজ। আমি 2018 হয়েছি, মনে হয় আমার সেকেন্ড ম্যারেজ। আর ফার্স্ট ম্যারেজের একটা মেয়ে আমার বাংলাদেশের রয়েছে, বয়স হইল গিয়া 17। এখন আমার মেয়েটারে কিলে আনতাম। আপনি ব্রিটিশ হয়ে গেছেন? জি না, আমার তো 3 বছর হয়েছে, 2018 হয়েছি। আপনার যে বর্তমান হাজবেন্ড যিনি আপনার সাথে এই দেশে আছেন, উনি হাজবেন্ড ব্রিটিশ। সরি, আমার হাজবেন্ড ব্রিটিশ। জি, তাহলে হাজবেন্ডের আপনার আগের ঘরের যে সন্তান সে হলো স্টেপ চাইল্ড, তাই না? জি জি। স্টেপ চাইল্ডের জন্য অ্যাপ্লাই করা যায়, স্টেপ চাইল্ডের জন্য ব্রিটিশ রুলের আওতায় করা যায়। তার আগের বাবা কোথায় আছে না কোনো কারণে নাই, মারা গেছেন বা কিছু? তার আগের বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছিল, আমি জানি না আছে কি না, এটা আমি ওকে বলছি না। আচ্ছা, এখানে আইনটা হইলো কোনো চাইল্ডকে যদি আনতে হয়, ফার্স্ট অফ অল ব্রিটিশ আইনে কিন্তু চাইল্ড হইলো আনটিল 18 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে? এখন তার বয়স যেহেতু 17, যদি কিছু করতে হয় এখনই করতে হবে। তো লাগবে যেটা, আগের বাবারে আপনার একটু তোখায়া বাইর করতে হবে এবং ওনার একটা ডিক্লারেশন লাগবে। সেই ডিক্লারেশনে ওনাকে বলতে হবে যে উনি এই বাচ্চার প্যারেন্ট, মানে সোল রেসপন্সিবল প্যারেন্ট না, বা ওনার কোনো রেসপন্সিবিলিটি নাই। রেসপন্সিবল জন্মটা কি আমার বাচ্চা বাপ দেখছে না, না জানো না, খবর লইছে না, কোনো কিছু নাই, তারা কিন্তু তারা জানাইতে মনে হয়। কিন্তু তার একটা এখন যেহেতু
মানে একটা বাচ্চা যে তার বাচ্চারে এই দেশের গভর্নমেন্টে ধরে যে 2 প্যারেন্ট থাকবো, যদি ডিভোর্সও হইয়া যায় তাইলে যেই প্যারেন্ট ইউকেতে আছে সেই প্যারেন্ট যদি বাংলাদেশ বা বাইরের দেশ থেকে বাচ্চাটারে আনতে চায় তাহলে আদার যে প্যারেন্ট বাচ্চার তার কনসেন্ট লাগবো, তার অনুমতি লাগবো। তার অনুমতি দিতে হইব যে উনি এই বাচ্চাকে তার মার কাছে যাওয়ার ফুল পারমিশন দিলে এবং এই বাচ্চার রেসপন্সিবিলিটি তার না। এবং এই বুঝছি ভাই আপনার কথা। তাই তো এই বাচ্চারা তো কোনো খবর আবার কিচ্ছু নাই, পড়াশোনা এটা সব কিছু আমি নিজে করি। আমার ও হাজবেন্ডে করদা, আমার বিয়ার আগেও আমার ভাইও করছেন, বর্তমানে আমার ভাই গেছে আছে, আমার বাচ্চাটা আমার ভাই সবটা কুলাইয়া নিরা, বাপর লোকে কোনো জাত কিছু নাই, আমি একটা কিলা করা যাই। আচ্ছা, এটা তো আমি বুঝলাম, আপনি যেটা করেন আমি মান্য নিলাম, কিন্তু হোম অফিসে মানাইতে হইলে ডকুমেন্টস লাগবো। মানে তার যে বায়োলজিক্যাল ফাদার, সেই ফাদার কই আছে তার একটা ঠিকানা তো ছিল। আপনার সাথে যখন তার বিয়া হয়েছিল আপনারা জানেন যে উনি মানুষটা কোন বাসার কোন জায়গার, এবং তারপরে ডিভোর্স হয়েছিল, আপনারা তার কাছ থেকে একটা কনসেন্ট অর্ডার আনা লাগবে। কনসেন্ট অর্ডার মানে কনসেন্ট লেটার কিংবা ডিক্লারেশন, এটা আনা লাগবে। অর্ডার না, সরি, কনসেন্ট লেটার, মানে ওনার অনুমতি আছে এই ধরনের একটা লেটার, সাথে উনি তার আইডিটা দিব এবং এটা নোটারি করে দিলে ভালো হইব। এটা দিয়া সাথে অ্যাপ্লাই করতে হবে। সাথে কি লাগবে, এইটা যদি না পারেন এই সার্কামস্টেন্সেসে কি করা যায় সেটা কিছু তাহলে রিপ্রেজেন্টেশন দিতে হইব। এইটা আপনি হইলো যায় যে তার মামা, তার অন্যান্য আর আদার পিপল যারা আছে তারা কইতে হইব যে বাবার সাথে তার কোনো রকমের সম্পর্ক নাই সিন্স বার্থ। কোনো সম্পর্ক জন্মটাকে লইয়া তার বাচ্চা ইয়া দেখছে না, বুঝছেন? 17 বছর বয়স হচ্ছে, আমি আমার বাচ্চারে আমার বাচ্চা পালিছেন, আমি পালিছি। এখন আমার হাজবেন্ডে যে হাজবেন্ড বর্তমান আছেন তাই অনেক কাছে লইয়া যাইতে লেখাপড়ার খরচ মাসে মাসে দিরা, পানির খরচ দিরা, কোনোদিন যে করছে না, আমরা তার কাছে যাইতাম না। এইগুলা তাহলে ব্যাখ্যা করতে হইব যে এই পার্সনের আমরা কোনো ট্রেস জানি না কোন জায়গাতে আছে, এই পার্সন এই বাচ্চার বার্থের আগের থেকে আমার লগে সম্পর্ক নাই, এবং এই বাচ্চার বার্থের থেকে এই বাবার কোনো দিন দেখছেও না প্যারেন্টসে। এইগুলা এফিডেভিট দিতে হইব একটা। তারপরে প্রয়োজন হইলে যার লগে থাকে মামায় দিব যে আমার ঘরে রাখছে সব সময়, এটার যদি কোনো অ্যাড্রেস প্রুফ থাকে, কিছু থাকে, স্কুলের লেটার, জি স্কুলের কোনো কাগজপত্র যে এই ঠিকানা বাচ্চার, হ্যাঁ চেয়ারম্যানের কাছ থেকে কোনো লেটার, লোকাল চেয়ারম্যানের কাছ থেকে যে এই বাচ্চা সে জানে। আচ্ছা পারবেন, আমি আপনি তাহলে আমার কাছে শোনেন আমি কি কি লাগবো এটা আমি কই, তখন আপনি ভালো হইব আর কি। তার মধ্যে হইলো যায়া এই যে আপনারা এখান থেকে তার লাগে যে সবসময় টাকা ঢোকা পাঠাননি আপনারা, এগুলার এভিডেন্স লাগবো, এবং টাকা নিশ্চয়ই মামার কাছে পাঠান। তো মানে আপনার ভাইয়ের কাছে, আপনার ভাইয়ের ওই যে কইলাম ডিক্লারেশন ওই কথা উল্লেখ থাকা লাগবো যা সবসময় আমার কাছে পাঠায়, এবং 100% এই তার টাকা দিয়ে আমি তারে লুক আফটার করি, ঠিক আছে? এবং তার বাবার লগে কোনো সম্পর্ক নাই। যদি বাবারে না পাওয়া যায়, ফার্স্টে আমি কোনো ট্রাই করার লাগি বাবারে পাইতে, বাবার যদি ওরকম একটা ডিক্লারেশন হয় খুবই ভালো, আর যদি না হয় তাইলে এই কাগজ লাগবো। সেই সাথে ইনকাম দেখাইতে হইব, ওই যে আপনার এখানে যে আপনার বর্তমান যে হাজব্যান্ড আছে ওনার ইনকাম লাগবো 22,400 ইনকাম হওয়া লাগবো। মানে আপনি সহ যদি এই বাচ্চা একসাথে যদি আপনারা বিশাল লাগিয়ে দাঁড়াইতেন তাইলে লাগতো যায় 22,400। শুধু এই বাচ্চা এখন দাঁড়ালেও মানে ফার্স্ট শুধু ওয়াইফের জন্য লাগে 18,600, ফার্স্ট বাচ্চার জন্য যদি হয় ওয়াইফ এবং ফার্স্ট বাচ্চা যদি হয় তাহলে 22,400। আপনিও এখন ভিসা আছেন হইলো লিমিটেড লিভ টু রিমেন কয় এটারে, স্পাউস ভিসা আছেন, এবং এই বাচ্চাটাও আপনাকে লগে জয়েন হইব, তো 22,400 ইনকাম দেখাইতে হইব। বাচ্চা যেহেতু আন্ডার এজ, এবং আন্ডার এজের চেয়ে সে যদি প্রপার অ্যাডাল্ট হইয়া যায় তাহলে কিন্তু আর অ্যাপ্লাইই করতে পারতো না। আর আপনারা যে সবসময় টাকা পয়সা পাঠান এইগুলা ডকুমেন্টস দেওয়া লাগবো। বাচ্চার বার্থ সার্টিফিকেট লাগবো, আপনার আগের ঘরের যে ডিভোর্স হয়েছে সেই সার্টিফিকেট লাগবো, আর বর্তমান হাজব্যান্ডের সাথে আপনার ম্যারেজ সার্টিফিকেট লাগবো। আর বর্তমান হাজব্যান্ডের আমি খুললাম যে 22,400 ইনকাম, এগুলার পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট কিংবা সেলফ এমপ্লয়েড হলে আমার হাজবেন্ডের তো আমার আনসাইন টাইম দিব পারি আসলা রোগী, কারণ তো 18,000 দেখানি লাগছে না। ওকে থ্যাংক ইউ এই তথ্যটা দেওয়ার জন্য। তাইলে 18,600 রিকোয়ারমেন্টস এক্সামটেড, যদি উনি কোনো কারণে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স কিংবা পিআইপি এগুলো যদি উনি পেয়ে থাকেন, কিংবা কেয়ারার অ্যালাউন্সও যদি থাকে এখানে, তাহলে হইছে ওই 18,600 রিকোয়ারমেন্টস থেকে আপনারা এক্সামটেড।
তো তারপরেও যা ইনকাম আছে, বেনিফিটের যত ইনকাম আছে, গড়ের কাগজ আছে, সব দিয়া তার অ্যাকচুয়াল বয়সটা কত বর্তমানে আপনি কইতে পারবেন? 17 বছর কয় মাস? জি না, 17 বছর চলে। মানে কি 17 বছরের সাথে কোনো আর কোনো অ্যাড হয় নাই? 17 বছর। জি না। তার ডেট অফ বার্থ মনে আছে আপনার? জি জি। কোন ডেট অফ বার্থ কত? ডেট অফ বার্থ আমার মনে নাই, 2003 মনে হয়। ওকে, আমি কই আপনারে, যদি আপনার হাতে 17 বছর 2-1 মাস হইছে এরকম হয়, 18 হইতে আরো 10 মাস, 8 মাস কিংবা 12 মাস, 11 মাস টাইম আছে, তাইলে আমি কমু এই সিনারিওতে ডিএনএ টেস্ট দেওয়াটা ঠিক হইব। কিতার লাগি? একটা বাচ্চার বয়স 17 বছর হয়ে গেছে, এরা এটা সহজে মানতে চায় না যে এত বছর পরে মায়ের লগে সে আবার আয়া থাকবো। মা যদিও আপনি মাত্র 3 বছর ধরে এই দেশে আইছেন, কিন্তু তার যদি সেই পুরানা বার্থ সার্টিফিকেট না থাকে, তাহলে আমি কমু যে ডিএনএ টেস্ট দিলে ভালো হইব, কারণ বাংলাদেশের বার্থ সার্টিফিকেটে এরা একসেপ্ট করে না। কিন্তু হাতে যদি সময় না থাকে, যেমন 18 বছর হইতে আর 2-1 মাস বাকি আছে, তাহলে ডোন্ট বদার ডিএনএ টেস্ট। ডিএনএ টেস্ট লাগতো না, আপনি এমনি অ্যাপ্লাই করেন। যদি কোনো কারণে খোদা না কাস্তা নেগেটিভ কিছু হয়, তাহলে আপিলের সময় আপনি ডিএনএ টেস্টটা দিবেন। কিন্তু হাতে যদি সময় থাকে, এখন যদি লাইক 17 বছর 2 মাস হইছে, 17 বছর 3 মাস হইছে, তা আমার হাতে আরো 8-9 মাস 10 মাস টাইম আছে, তো আমি 1 মাসের ভিতরে ডিএনএটা করে লাই, আর 1 মাসের ভিতরে অন্যান্য সব কাগজ, এই 1 মাসের ভিতরে এই সমস্ত অন্যান্য কাগজও জোগাড় করি, তো 1 মাস বাদে আমি অ্যাপ্লাই করি। ঠিক আছে কিনা? ইউ গট মাই পয়েন্ট? আমি জানি না আপনারা বুঝাইতে পারছি কিনা, আমি চেষ্টা করছি এই যত। ঠিক আছে ভাই, আমি একটা প্রশ্ন করতাম চাই। আমার এই লাগে আমি কোশ্চেন করছিলাম তার অ্যাকচুয়াল বয়স 17 বছর কয় মাস, আপনি কয় মাস্টার কইতে পারছেন না, খালি কইছেন 17 বছর। ডেট অফ বার্থ আপনার মনে নাই? তো মনে থাকলে আমি আপনারে কইতাম যে ডিএনএ দেন অথবা না দেন। তো আমি যেটা কইলাম যে তার বয়স যদি নিয়ারলি 18 হয়ে যায়, আর একটু কিছু 1-2 মাস বাকি আছে, তাহলে তো দ্রুত আপনি অ্যাপ্লিকেশন করবেন, সব ডকুমেন্ট যত তাড়াতাড়ি যতটুকু পারেন কইরা আপনি অ্যাপ্লিকেশন করবেন। এটার লাগি ডিএনএ করারও টাইম আপনার বর্তমানে নাই হয়তোবা। কিন্তু যদি 17 বছর 1, 2, 3 or 4, 5 মাস পর্যন্ত হয়, তাও আপনি ডিএনএ দেন। ঠিক আছে? কারণ আপনার অন্যান্য কাজ করতেও তো আপনার মাসখানেক লাগে যাইব। ঠিক আছে কিনা? আর কি কোশ্চেন আপনি করবা? কোশ্চেন হইল গিয়া, আমার বাচ্চা তো মনে রাখা আমার বাবার বাড়ি আমার বাইরে গেছে আছে, ওনাদের এখন অন্য চেয়ারম্যান মেম্বারের মনে করো লিখিত লেখাপড়ার কাগজ হইলে ওই বলি। জি জি জি, তারটাই লাগবে। ওই লোকাল যারা তারে চিনে, লোকাল কোনো গণ্যমান্য ব্যক্তি, ডাক্তারও দিতে পারবো। চেয়ারম্যান মেম্বারে অনেক সময় মানে হয় যে চেয়ারম্যান তো তোমার ভোটে নির্বাচিত চেয়ারম্যান, তার মানে তার একটা এজেন্ডা আছে তোমার পক্ষে দাঁড়ানোর, তোমার পক্ষে তোমাকে হেল্প করার পিছনে, তোমাকে কোনো একটা লেটার দেওয়ার পিছনে তার একটা এজেন্ডা আছে। আবার আরেক দিকে আমরা আর্গুমেন্ট তখন তুলি যে না, সে তো সবার চেয়ারম্যান, সে ভোট যেই দেখ, সে যদি এগেনস্ট পার্টিও কেউ ভোট দেয়, তার এগেনস্টেও যদি কেউ ভোট দেয়, তার কনস্টিটিউয়েন্ট, সো কনস্টিটিউয়েন্টের টোটাল যে ইনফরমেশন সেটা দেওয়ার দায়িত্ব তার, সেই হিসাবে সে দিছে। তো দুই দিকেই আর্গুমেন্ট আছে। তো আপনি লোকাল চেয়ারম্যানের দিতে পারেন, লোকাল যেহেতু ওই যে মানে বিভিন্নভাবে প্রুফ করা যে এই বাবাটার কোনো ট্রেস নাই, আর আপনি হইলেন গিয়া সম্পূর্ণ সোল প্যারেন্ট, মানে আদার প্যারেন্ট ইজ নট সোল গার্ডিয়ান আর কি। আদার প্যারেন্ট অবশ্যই প্যারেন্ট, বায়োলজিক্যাল প্যারেন্ট, কিন্তু আপনি হলেন সোল গার্ডিয়ান বা সোল কেয়ারার টাইপের আর কি। কারণ আপনি পয়সা দেন আর আপনার ভাই তারে লুক আফটার করে, এবং আপনিই বর্তমানে তার লগে কন্ট্যাক্টসে আছেন। আপনি যে দেশে থাকতে আপনি 3 বছরের আগ পর্যন্ত, গত 3 বছর যাবত আপনি এখানে, তার আগ পর্যন্ত যে দেশে ছিলেন, বিভিন্ন ছবি টবি থাকবো আপনার লগে। ঠিক আছে? এই সমস্ত ছবি দিবেন। তারপরে মানে তারে যদি এখন আপনি কোনো ফোন করেন, ফোনের যে এভিডেন্স, যে স্ক্রিনশট, যেমন হোয়াটসঅ্যাপে ফোন করতে পারেন কিংবা মেসেঞ্জারে কথা কইতে পারেন, এইগুলার এভিডেন্স আপনারা দিবেন। ঠিক আছে? তারে কোনো গিফট টিফট পাঠাইলে এগুলার এভিডেন্স দিবেন। তারা যে পয়সা পাঠান এটার এভিডেন্স তো দিবেনই, আমি কইছি। আপনি বুঝতে পারছেন? তবে আমি আপনার একটা কথা কই অ্যাট দ্য এন্ড, সেটা হইল যে এই ম্যাটারটা কিন্তু কোয়াইট কমপ্লেক্স। ঠিক আছে? আমি আপনারে কমু যে এটা ওয়ার্থিড হইব একটা ভালো সলিসিটার দইলে আপনি যদি কাজটা করেন। ঠিক আছে? কারণ আপনি এইজের ভিতরে আছে, একেবারে লাস্ট মানে 17 বছর সাম মান্থ হয়তো বা, সো ইউ ডু নট হ্যাভ এনি এক্সট্রা টাইম টু ওয়েস্ট। ঠিক আছে? তা আপনি একটা ভালো লয়ার দইরা যদি করেন, তাহলে এটা বেটার হইব আর কি। ঠিক আছে? আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আর তো কিছু নাই নাকি? সরি, হোম অফিসের ফি আইব বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ টাকা, আর ইমিগ্রেশন হেলথ সার্চ চার্জ আইব প্রায় আরো
এটাও 2.5 লাখ টাকার মতো আইব, বা এটা ডলারে দেওয়া লাগে এইখানে কার্ড ব্যবহার কইরা। তো টোটাল মিলাইয়া আপনাকে নিয়ারলি 3.5 লাখ টাকার মতো টোটাল আইব। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হয়েছে গিয়া, আমার ছোট ভাইয়ের বউ 6 মাস আগে স্টুডেন্ট ভিসা আইছেন। আসার পর উনি তার হাজবেন্ডের জন্য ডিপেন্ডিং ভিসার জন্য অ্যাপ্লাই করছেন। জি। তো গত সপ্তাহখানেক আগে উনারে ভিসা দিছে। যাওয়ার পর ওই যে ভিসার মধ্যে ওই যে রাইট টু ওয়ার্ক যেটা ডিপেন্ডিং ভিসা, এই জিনিসটা তারা মেনশন করিয়া দিছে না, বুঝছেন? জাস্ট খালি ভিসাটা দিয়া দিলাইছে আর কি। এখন আমার প্রশ্নটা হয়েছে গিয়া, তাই অলমোস্ট সবকিছু রেডি, তাই এখন আওয়ার পথে, মানে তান অলরেডি তাই আওয়ার আইয়া এখানে কোয়ারেন্টাইনে বের করবা। এই দেশে আসার পরে তার কাজে কোনো প্রবলেম হইব নি? এই যে একটা ভিসার মধ্যে মনে হয় লেখা থাকতে হয় আপনার রাইট টু ওয়ার্ক যেটা, বুঝছেন? তো ওই জিনিসটা আমি একটু প্লিজ আমার যদি একটু আপনি এক্সপ্লেইন করিয়া। ওকে, আমি এক্সপ্লেইন করি। আপনার মতো আর অনেকের এই মনে প্রশ্ন থাকতে পারে। এটা আদার ওয়ে রাউন্ড। এটা আদার ওয়ে রাউন্ড বলতে, উনি যদি কাজ করতে না পারেন, কাজের রাইট যদি তাকে না দেওয়া হয়, তাহলে লেখা থাকবে নো রাইট টু ওয়ার্ক। যেমন লেখা থাকে নো, আমার পুরো কথাটা শোনেন, নো রিকোর্স টু পাবলিক ফান্ড। মানে যদি কারো পাবলিক ফান্ডে অ্যাক্সেস, আমি বিভিন্ন ধরনের উদাহরণ দিতেছি আপনারে, কারো যদি পাবলিক ফান্ডে অ্যাক্সেস না থাকে তাহলে লেখা হয় নো রিকোর্স টু পাবলিক ফান্ড। আর যেখানে এই কথাটা লেখা নাই, তার মানে পাবলিক ফান্ডে আমার অ্যাক্সেস আছে। নো রাইট টু ওয়ার্ক যদি লেখা থাকতো, কিন্তু তাইলে ওনার কাজের রাইট নাই। যেহেতু কিছু লেখা নাই, তার মানে ওনার কাজের রাইট আছে। ঠিক আছে দর্শক? কি যেই কাজ আমি করতে পারবো না সেটা লেখা থাকবে, সেটা ছাড়া বাকি সব আমি লফুল কাজ আমি সব করতে পারবো। যেমন লেখা থাকবে, উনি তো এখানে আসার পরে বায়োমেট্রিক কার্ড কালেক্ট করবে। দেখবেন উনি যখন এখানে আসবে, ওনাকে ভিসা দিয়েছে 1 মাসের। এই 1 মাসের ভিতরে ওনাকে ফ্লাই করে এখানে আসতে হবে। আসার পরে এখানে ওই যে তার কাছাকাছি যেই পোস্ট অফিসটা উনি সিলেক্ট করছিলেন অ্যাপ্লিকেশন করার সময়, সেই পোস্ট অফিসে যায় বায়োমেট্রিক কার্ডটা কালেক্ট করবেন। ঠিক আছে? সেই বায়োমেট্রিক কার্ড হাতে নেওয়ার পরে দেখবে উনি যে উনি কাজের রাইটের জায়গায় রিমার্কস লেখা আছে। একটা জিনিস রিমার্কসে লেখা আছে নো ওয়ার্ক অ্যাজ আ ডক্টর অ্যান্ড ডেন্টিস্ট, অ্যাজ আ ট্রেনিং, এই ধরনের কথা লেখা আছে। আর স্পোর্টস পার্সন হিসাবে এই কয়েকটা কথা লেখা আছে। বাকি সমস্ত কাজ উনি করতে পারবে। ঠিক আছে? আশা করি দর্শক বুঝতে পারছেন। মানে এই দেশে হচ্ছে আমি যেটা করতে পারবো না সেটা লেখা থাকবে, মানে যেটা ছাড়া বাকি সব কাজ আমি করতে পারবো। মানে ওইখানে রিমার্কসে লেখা থাকবে আমি ডাক্তার হিসাবে, ডেন্টিস্ট হিসাবে আর স্পোর্টস পার্সন হিসাবে কাজ ট্রেনিং নেই, বা স্পোর্টস পার্সন হিসেবে ট্রেনিং নেই, সেই সময় এই কাজ ট্রেনিং হিসাবেও কাজ করতে পারবো না। ওটা করতে হলে আমাকে ডিফারেন্ট ভিসা নিতে হবে আর কি। এটা ছাড়া আমি জেনারেল যে কাজ, যেমন মানুষ টেস্কো, সেন্সবারি, ম্যাকডোনাল্ডস কিংবা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে যে কাজ টাজ করে, এগুলো সব করতে পারবে। ঠিক আছে? তো ওনার যে কনসার্ন ডিপেন্ডেন্ট, টায়ার 4-এর ডিপেন্ডেন্ট, ডেফিনেটলি টায়ার 4-এর ডিপেন্ডেন্ট কাজ করতে পারবেন যদি টায়ার 4 মাস্টার্স লেভেলে কাজ করে। এই মাস্টার্স লেভেলে পরে সেই জন্যই কিন্তু ডিপেন্ডেন্টকে ভিসা দিছে। আশা করি ওনার কাজের রাইট আছে, ওনার এটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। তো আমাকে যেতে হচ্ছে একটি দ্রুত একটা বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে পুনরায় স্বাগত জানাচ্ছি এনটিভির লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম অনুষ্ঠান থেকে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম আছি আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট শুরু করছি। দ্বিতীয় সেগমেন্টেও আবার প্রশ্ন নিতে থাকবো টেলিফোনে। এখন কে আছেন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি, আমি একটা কোয়েশ্চেন করতে আসলাম। এটা দর্শক আরেকটু জোরে কাইন্ডলি বলেন। আমার প্রশ্নটা হইছে আমি জানতাম চাইলাম, আমি অ্যাকচুয়ালি ক্লিয়ারলি কই আমি ডিপেন্ডেন্ট হিসেবে আসলাম। কিসের ডিপেন্ডেন্ট ছিলেন আপনি? আমার প্যারেন্টসের সাথে, আমার আম্মা আব্বার সাথে আমি ডিপেন্ডেন্ট ভিসায় আসলাম। জি। ওনারা কিভাবে ছিলেন? ওনারা কি ভিসা? স্পাউস ভিসা। আমার আম্মা আব্বার সাথে আমি বাংলাদেশ থেকে স্পাউস ভিসায় আইছি। ওকে। জি। তো আমি, আর আপনার একজন প্যারেন্ট হচ্ছেন ব্রিটিশ, তাই না? জি, আমার আম্মা ব্রিটিশ। আচ্ছা। জি। তো আমার বেসিক্যালি আমার আব্বারে আমারে আনছেন বাংলাদেশ থেকে আমার আম্মায়।
আমি সময় 15-16 ইয়ার্স ওল্ড আসলাম, লাইক বড়ই আসলাম। তো আমি আইসি প্রায় নিয়ারলি আমার 9.5-9 হয়ে গেছে। তো আমার সামহাও আমার মানে এখন কোনো একটা কারণে আমার তারার কাছ থেকে বারণই লাগতেছে। তারা রিজন ইজ লাইক আমরা সরি আমি শেষের কিছু অংশ বুঝি নাই। সামহাও কি হয়েছে? আমি তারার কাছ থেকে বারণই লাগতেছে, বিকজ আমরা ভাই বোন 3 জন আছি আর ডিপেন্ডেন্ট হিসাবে 3 জন আছি। তো আমার আব্বার আসলে ইনকামে খাবার দিতেছেন না। জি। তো যে কারণে আমি বারো দিতেছি কি, বিকজ আমি এখন রাইট নাও 28 ইয়ার্স ওল্ড হয়ে গেছি। তো What is your age now? 28 years old. 28. Okay. Yes. তো আমি একটা যেটা কি করতাম চাইতেছি, আমি এখন আমার কাছে স্টিল 2.5 month ভিসা আছে এক্সটেনশনের। তো নেক্সট আমি যেটা অ্যাপ্লাই করতাম, আমার লাইক আমার বিয়া হইছে বাট আমার রেজিস্ট্রারি হইছে না। বিয়া হইছে, আমার একটা ব্রিটিশ বেবি আছে ইভেন রাইট নাও, আমার একটা ব্রিটিশ বেবি আছে। তো আমি জাস্ট এখন চাইতেছি একটা অ্যাডভাইস নিতাম। আমি আমার আব্বা আম্মার সাথে ডিপেন্ডেন্ট হিসেবে থাকতে পারতাম না, প্লাস আমার জামাইয়ের সাথে আমি এখন রাইট নাও আমি কোনো রেজিস্ট্রি করতে পারতাছি না। রিজন ইজ আমার পাসপোর্টে এক্সপায়ার হয়ে গেছিল কি, আমার পাসপোর্ট বানানোর লাগে আমি বাংলাদেশেও ফাটাই দিয়েছি, লাইক বাংলাদেশ হাই কমিশন ফাটাই দিয়েছি এট দ্য মোমেন্ট। তো আমি কোনো রেজিস্ট্রি করতে পারতাছি না। তো রাইট নাও আমি লাইক কিতার লাগে অ্যাপ্লাই করতাম সামনে দিয়ে। আমি পাসপোর্টটা পাইতে আর কয়দিন লাগবে? আমি ফোন করছি, তারা আমার 12 উইকস টাইম দিছে। 12 উইকস শেষ হবে কবে? আমি জুনও দিছি ফাটাইয়া, জুনের 8 তারিখ ফাটাইছি। অলরেডি আমার 2 মান্থ হয়ে যাচ্ছে নিয়ারলি। জি। তো আর এখন আরো 2.5 মাস আছে ভিসা তাই না? আমার অক্টোবরের 22 তারিখ আমার ভিসা এক্সপায়ার হইব। অক্টোবরের 22 তারিখ। অগস্ট পুরো আছে, সেপ্টেম্বর পুরো আছে, আর অক্টোবরের 22 তারিখ আছে তাই না? তো হোপফুলি এর মধ্যে তো আমরা পাসপোর্টটা পাওয়া যাবো নাকি তা ইনশাআল্লাহ। ফাইলে বাট আমি তো রেজিস্ট্রি করতে পারতাছি না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য রেজিস্ট্রেশন। আমি খালি পাসপোর্টটা আপনার হাতে আইতে হইব ভিসার মানে ডেট শেষ হওয়ার আগেই। এটা খালি মেক শিওর আপনি করেন। আপনার তো ব্রিটিশ বাচ্চা আছে আপনি কইলেন। ইয়েস, আমার হাজবেন্ড আছে বাট আমার রেজিস্ট্রি নাই, আমার ব্রিটিশ বাচ্চা আছে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আপনার ব্রিটিশ বাচ্চা আছে তো? ইয়েস। আপনার বাচ্চা তো ব্রিটিশ আপনি কইছেন, আপনার তো তার মা। আমার ব্রিটিশ বাচ্চা, আমার ব্রিটিশ। অন দ্যাট বেসিস ইউ মাস্ট গেট দ্য ভিসা। আপনি ওইটার বেসিসেই তো ভিসা পাইবেন 2.5 বছরের। ইভেন আমি নেক্সট 22 জানুয়ারিতে আমার 10 ইয়ার্স কমপ্লিট হইব। আমি আসতেছিলাম এটাতে। আপনার এই অক্টোবরে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন। এই অ্যাপ্লিকেশনে আপনি ওই বাচ্চার বেসিসে প্রপার অ্যাপ্লিকেশন করবেন, যেটা ওই বাচ্চার বেসিসে FLRFP একটা অ্যাপ্লিকেশন EX1 এর আওতায় করতে পারেন। তো আপনি হলেন আনম্যারিড পার্টনার আর কি, আপনার হাজবেন্ডের সাথে আপনার এখন ইসলামিক ম্যারেজ হইলেও এটা যেহেতু রেজিস্টার হয় নাই সেহেতু এটা আনম্যারিড পার্টনার। এটাতে কিছু আসে যায় না আপনার আনম্যারিড পার্টনার না ম্যারিড পারসন। আপনি হইলেন গা প্যারেন্ট রুট একটা আছে। প্যারেন্টের রুট হলো যে আপনার বাচ্চা ব্রিটিশ, এই ক্যাটাগরিতে আপনারা তো 2.5 বছরের ভিসা দিব। তো আপনি অক্টোবরে আপনি এই দেশে আইছিলেন এক্স্যাক্টলি কত তারিখে? 2012 সালে। ইয়েস, 12 ফেব্রুয়ারি 3 তারিখ আমি আইছি। ফেব্রুয়ারি কত তারিখ? 3 তারিখ। আপনি মনে করেন আপনার জন্য মানে ডেট মানে টার্গেট হলো জানুয়ারির 6 তারিখ পর্যন্ত যাওয়া, ঠিক আছে? জানুয়ারি মাস তো 31 দিনে, সেই হিসাবে জানুয়ারির 5 না, জানুয়ারির 6 তারিখ ধরবেন আপনি। জানুয়ারির 6 তারিখ থেকে ফেব্রুয়ারির 3 তারিখ হলো 28 দিন, ঠিক আছে? তো জানুয়ারির 6 তারিখে আপনি অ্যাপ্লাই করবেন। এদিকে অক্টোবরের আপনি একেবারে যেই সময় আপনার ভিসা শেষ হইব অক্টোবরের 22 তারিখ, তার 2-1 দিন আগে বা 22 তারিখে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। সো আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, অ্যাকচুয়ালি জানুয়ারির তো 5 তারিখ, মানে আপনার 2.5 মাসেরও কম সময় আমার দরকার। এই 2.5 মাস আসলে আপনি চাইলে আপনার বায়োমেট্রিক যদি আপনার একটু কোনো কারণে ডিলে হয়, ডিলে আপনি যদি চাইলে করাইতে পারেন, মানে এটা লফুল, এটা কোনো আনলফুল কিছু নয়। এটা আপনার মানে বায়োমেট্রিক আপনি অ্যাপ্লিকেশন করে যে নেক্সট ডেতে বায়োমেট্রিক দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট কিছু ডিলে হইতেও পারে। তো বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট যদি জানুয়ারির সামটাইমস থাকে, তো আপনি বায়োমেট্রিক এই সময় দেওয়ার সাথে সাথে আপনি যদি ভ্যারি করেন আপনার এই অ্যাপ্লিকেশনটারে, এই FLRFP যেটা আপনি অক্টোবরে করবেন, এটারে যদি তখন আপনি 10 ইয়ার্স রুটে 10 ইয়ার্সের সেটেলমেন্ট যেটা আর কি লং রেসিডেন্সের ক্যাটাগরি এটারে কয়, প্যারাগ্রাফ 276BO আমরা কই, এইটাকে আপনি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন। আপনার আগের সব পুরাটা লফুল আছে কিনা টাইম? আমি কোনো সময় অবশ্যই হইছি না। আমি আপনার একটা জিনিস কইতাম চাইলাম, আমি অ্যাকচুয়ালি বেবি লইয়া আমি রেজিস্টারি যে করছি না, আমি যে বিয়া হইছি এটা কিন্তু আমি হাইড করছিলাম। আমি স্টিল আমার আব্বা আম্মার সাথে রইছিলাম যে আমি অ্যাপ্লাই করতাম চাইছিলাম ইনডিফিনিট তারার সাথে হই।
আপনার এক মিনিট, আপনার বেবির বয়স কত? 19 মান্থ হয়ে গেছে। 19 মান্থস হয়ে যায়। তো এর আগে যে ভিসা হইছে বা ভিসা অ্যাপ্লাই করছেন 2.5 বছর বা তার বেশি আগে, মানে কারণ ভিসা অ্যাপ্লিকেশনে তো 2-3-4 মাস তো পেন্ডিং থাকে, তো 2.5 বছর আগে তো আপনার কোনো বেবিও ছিল না। সো এই সময় 2.5 বছর আগে ছিল না, আমি ভিসা পাওয়ার বাদে আমার বেবি হইছে। জি জি, এটা হাইড করারও কিছু নাই, কভারও কিছু নাই, ঠিক আছে? এটা আপনি হাইড মানে কি, এই ধরনের কোয়েশ্চেনই তো আপনার আছে না যে আপনি তো তখন ম্যারিজ তো আজও রেজিস্টার করছেন না, সো আপনি আনম্যারিড। তো এই কথা আপনি যদি ওই সময় লেখা থাকেন আনম্যারিড, এটা আপনি কোনো ফলস ইনফরমেশন দিলেন না। যেই সময় অ্যাপ্লিকেশন করছেন তখন এই বেবিও ছিল না, কাজে আপনার এই কোয়েশ্চেনও আসে না যে আপনার কোনো ডিপেন্ডেন্ট চাইল্ড আছে কিনা। সো এই সময় যদি আপনি হাইড আপনি কোন জায়গায় করছেন আমি তো দেখি না হাইড করার কোনো। আমার জাস্ট এখন তার আমি যে পার্টনার হিসেবে অ্যাপ্লাই করব এটা লাগি ডকুমেন্ট আমার কাছে ওলা জাস্ট খালি বেবি আছে। যে বেবির সাথে আপনার যে ভ্যারিয়াস প্রুফ অফ অ্যাড্রেস আছে এগুলা আপনার যে হাজবেন্ড, আমার বেশিরভাগ আমার আম্মা আব্বার সাথে অ্যাড্রেস, আমার হাজবেন্ডের সাথে জাস্ট খালি আমার হসপিটালের এটাই আছে। আপনি থাকেন কোন জায়গায় আসলে হাজবেন্ডের সাথে? ডিফারেন্ট সিটি থাকি। নো 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 নো, আমার প্রশ্ন হলো আপনি বাবা মার বাসায় থাকেন নাকি হাজবেন্ডের সাথে আপনার আরেক বাসায় থাকেন? আমি কিন্তু আমার অ্যাড্রেসের দিক দিয়ে যে আপনি নো, কোশ্চেন ওইটা না দর্শক, সরি, আপনি অ্যাকচুয়ালি থাকেন তো আপনার হাজবেন্ডের সাথে, তাই না? জি জি। আপনার হয়তো করেসপন্ডেন্স অ্যাড্রেস হিসাবে কিছু কিছু করেসপন্ডেন্স আপনার প্যারেন্টের বাসায় আছে, হাজবেন্ডের বাসায় যা যা অ্যাড্রেস আছে প্রুফ অফ অ্যাড্রেস এইগুলো দিতে হবে। না থাকলে আমি কমু যে এখন আপনি চেঞ্জ করে ফেলান ইমিডিয়েটলি, ঠিক আছে? তারপরে আপনি অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন রয়েছে। আমি যদি আমার সামহাউ যদি কোনো লাখান দেন আমার অ্যাপ্লিকেশনটা ডিলে হয়, তারা আমার ধারার যে কিতাটা জানাইতে এটার মাঝে কি আমার 10 ইয়ার্সের যে আমি অ্যাপ্লাইটা আপনি কইছেন যে আমি করতাম, তো এই যে পয়সাটা এটা কি টপ আপ আমি এক্সট্রা পে করতাম হইব না এটার সাথে যে এক্সট্রা আছে আমি ওগুন দিতাম? জি, কোশ্চেনের আনসার হলো আপনি এখন সমস্ত অ্যাপ্লিকেশন আমাদের করতে হয় অনলাইনে, আর অনলাইনে অ্যাপ্লিকেশনে অনলাইন এমন একটা সিস্টেম আপনি যদি ফুল ফি পে না করেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হইতো না, ঠিক আছে? তো আমি কই আপনারে, আমি আপনার কোশ্চেন বুঝছি, সমাধান করে দিই। জানুয়ারিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনার 10 ইয়ার্সের বেসিসে সেট এলআর কয় অ্যাপ্লিকেশনে। যদি আপনি আপনার এই অক্টোবর মাসের অ্যাপ্লিকেশন সুন্দর মতো ততদিন পর্যন্ত পেন্ডিং রাখতে পারেন বা থাকে যদি, তো এটারে আপনি ভেরি করবেন যে অ্যাপ্লিকেশন করলে এটা আগেরটা ভেরি হয়ে গেল। এখন আগে যে আপনি ফি পে করছেন, আগে অক্টোবর মাসের অ্যাপ্লিকেশনে তো আপনি ফি পে করা থাকবে, সেই ফি হলো হোম অফিসের ফি হলো 1052 পাউন্ড 20 পেনি, ইমিগ্রেশন হেলথ সার্চার্জ হলো 1560 পাউন্ড। এই টাকা 1560 পাউন্ড ইভেন্চুয়ালি ইমিগ্রেশন হেলথ সার্চার্জের পয়সা আপনি আলাদাভাবে ফেরত পাইবেন, 3-4 মাস লাগতে পারে ফেরত আসতে, মানে জানুয়ারির পরের থেকে 3-4 মাস। আর এই ফি যেটা দিচ্ছেন 1052 পাউন্ড 20 পেনি, এইটাও তারা ফেরত দিব। 25 পাউন্ড কাইটে রাখবো তারা অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ, 25 পাউন্ড কাইটে রেখে বাকি সব টাকা আপনি ফেরত পাইবেন যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে। অ্যাপ্লিকেশন যদি ডিসিশন হয়ে যায় জানুয়ারির আগে, আপনি ফিঙ্গারপ্রিন্ট সব দিয়া ডকুমেন্টস সব কিছু দিয়া ফেলান, তাহলে তো ডিসিশনও হইতে পারে। তো ডিসিশন হয়ে গেলে আশা করি আপনার ভিসা হবে, কিন্তু ডিসিশন হওয়ার পরে তো আর টাকা ফেরত পাওয়া যাবে না। তখন পেন্ডিং রাখার কি কোনো রিজন আছে? লাইক পেন্ডিং কোনো রাখা পেন্ডিং আপনি পেন্ডিং হয়তো আপনার অটোমেটিক্যালি রয়ে যাবে। এই একটা ডিসিশন এখন এমনি 5-6 মাস লাগে, ঠিক আছে দর্শক? আমি এটাই জাস্ট চাইতাছি যে আমি যেন আমার পয়সাটা খুব কাছাকাছি। আমি আপনাকে প্রথমে প্রশ্নের উত্তরের দিকে আমি প্রথম দিকে বলেছি ফিঙ্গারপ্রিন্ট যদি কোনোভাবে একটু ডিলে করা যায় বৈধভাবে, এটা কোনো অবৈধ কাজ না। ফিঙ্গারপ্রিন্ট আপনি তো সময় নিতে পারেন, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্ট আপনি একটু ডিলে করলে তো ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত ওরা তো সহজে ডিসিশন দিতে পারে না, ফিঙ্গারপ্রিন্ট না দেওয়া পর্যন্ত, ঠিক আছে দর্শক? কিন্তু আমি এইভাবে এনকারেজ করতে পারি না, কারণ ফিঙ্গারপ্রিন্টকে আপনি দীর্ঘ সময় ডিলে করতে পারেন। আপনি ফিঙ্গারপ্রিন্ট আপনার ম্যাক্সিমাম যতটুকু লিমিট আছে 2 মাস 2.5 মাস পর্যন্ত ডিলে করতে পারবেন, বিভিন্ন কারণে ওরা টাইম দিবে আপনাকে, কিন্তু এর চেয়ে বেশি পারবেন না। তো আপনার তো দরকারই 2.5 মাস, ঠিক আছে দর্শক? আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এটা এনিওয়ে এটা আমার ধারণা এটা 2.5 মাসের ভিতর ডিসাইডেড হওয়ার সম্ভাবনা খুবই কম। ফিঙ্গারপ্রিন্ট যদি একটু লেটার স্টেজে দেওয়া হয় তাহলে অটোমেটিক্যালি এটা মানে জানুয়ারি পর্যন্ত পেন্ডিং থেকে যাবে। তো জানুয়ারির আগে আরেকটা জিনিস আপনাকে আমি বলি না, আপনার কিন্তু লাইফ ইন দ্য ইউকে লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1ও লাগবে, ঠিক আছে দর্শক? তো আপনার 10 বছরের অ্যাপ্লিকেশন, আশা করি আপনি আপনার মানে ফিউচারে এই দেশে সেটেল পেয়ে যাবেন, এই কামনা করছি। আমি আরেকটা ফোন কল নিয়ে নেই, ব্রেকে যাওয়ার আবার সময় হয়ে আসতেছে। কে আছেন এখন কলার লাইনে? আপনার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ওয়া আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম। আমি ফার্স্ট কলার আসলাম আপনার।
জি কইছিলাম যে ওই যে আমার আম্মার রাই থেকে ডেলিভারি দিলেন কার্ড সেটেলমেন্ট করতাম এটা নিয়ে তো কতদিন আছে মানে কতদিন ওইটা করতাম পারমু আমার যে ডকুমেন্ট এগুলো জোগাড় করতে কত মাস লাগিয়ে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল করতে হবে, কারণ এটা ডেডলাইন ছিল 30শে জুন পর্যন্ত। তবে ডেডলাইন থাকলেও এখনও করা যাবে। আপনি প্রুফ দিতে হবে যে কেন ডিলে করলেন, জাস্ট সিম্পলি যে আপনি রেডি ছিলেন না। বেশি কমপ্লেক্স কোনো কিছু বলতে হয় না, ওরাই সিলেক্ট করে রাখছে, একটা টিক দিতে হবে। এমনও টিক আছে যে আমি এই ব্যাপারটা সম্পর্কে জানতামও না, তো আপনি কোনো একটা যেটা আপনার জন্য প্রযোজ্য সেটা টিক দিয়ে আপনি করতে পারেন। তবে খুব বেশি সময় নিয়েন না, চেষ্টা করেন 2-3 সপ্তাহের ভিতর করে ফেলতে। ঠিক আছে দর্শক? আমি তো প্রি সেটেল তো আমি অলরেডি করে দিয়েছি, আমি তো ডিলে করছি না। এটা তো রিসেন্টলি লো আইছে রিসেন্টলি আইলেও এটা তো ইউ লয়ের আওতায়, বুঝছেন? এটা আপনি 30শে জুন পর্যন্ত টাইম ছিল। তবে যাদেরকে আগে প্রি সেটেলমেন্ট দিছে ওদেরকে ইভেন্চুয়ালি তো সেটেলমেন্ট দিবে, তো তারপরেও আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলেন। ঠিক আছে দর্শক? মিডল অফ আগস্ট পর্যন্ত বলে আছে। সরি, মিডল অফ আগস্ট পর্যন্ত বলে এইটাতে মিডল অফ আগস্ট, জি ততদিন পর্যন্ত ঠিক থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে দর্শক? তা প্রশ্ন তো পেয়েছেন আশা করি। আরেকটা ফোন কল নিয়ে নেই, আর অল্প সময় আছে ব্রেকের। কে আছেন লাইনে? আপনার প্রশ্ন করবেন। আপনি টিভি ফলো করছেন দর্শক? টিভিটা মিউট করে আমার সাথে ফোনে কথা বলেন প্লিজ। দর্শক, আপনার টিভির ভলিউম বাড়ানো আছে, আমি নিজেও শুনতে পাচ্ছি, আপনি কাইন্ডলি এটা মিউট করেন। এই কলার হয়তো বা আমার সাথে ফোনে নাই, নেক্সট কলার কাছে চলে যাই। কে আছেন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা জিনিস জানবার লাগে মনে করছি, ওই যে স্টুডেন্ট ভিসা যারা স্টুডেন্ট হল আয়, হ্যালো শুনতে পাচ্ছি, যারা স্টুডেন্ট আসে, জি জি, এখানে যদি ম্যারেজ করতে পারে, বিয়ে শাদী হয়ে যায়, তাহলে লিগেলের ব্যাপারে কিভাবে কি? সিম্পল, যদি বিয়ে কার সাথে হবে, ব্রিটিশ নাকি অন্য কোনো? সিম্পল, বিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে। এখানে ভিসা থাকা অবস্থায় হতে হবে এই কাজগুলা, বিয়ে রেজিস্টার হতে হবে। আর যার সাথে বিয়ে হবে তার ইনকাম থাকতে হবে 18,600, অথবা স্টুডেন্টের যদি পার্ট টাইম কাজ করার অ্যালাউ থাকে তাহলে ওই পার্ট টাইমের যতটুকু ইনকাম সেটা, প্লাস হচ্ছে যিনি ব্রিটিশ পার্সন ওনার ইনকাম সহ দুজনের ইনকাম মিলে বৈধ ইনকাম 18,600 যদি হয়, গত 6 মাস যাবত অন্তত এই ধরনের একই এমপ্লয়ারের কাছে আছে, এটা যদি হয় তাহলে অসুবিধা নাই। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা রিকোয়ারমেন্টস আছে A1, অথবা যেই পার্সন স্টুডেন্ট হিসাবে আসছে সে যদি এখানে কোনো ডিগ্রি অলরেডি কমপ্লিট করে ফেলে, সেই ডিগ্রি থাকলে তাহলে আর A1 লাগবে না। আর তো বিয়ের ম্যারেজ সার্টিফিকেট, তাদের দুজনের যদি আগে কোনো কারো ম্যারেজ থাকে তাহলে তাদের ডিভোর্সের কাগজ, অথবা এই দেশের হলে ডিগ্রি অ্যাবসুলুট, এই হচ্ছে টোটাল এভিডেন্স লাগবে, ডকুমেন্টস লাগবে। ফি দিতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, FLRM অনলাইনের অ্যাপ্লিকেশন। আশা করি দর্শক আমার উত্তরটা বুঝেছেন। আমি একটু তাড়াহুড়া করে বলেছি, আমি চেষ্টা করব ব্রেক থেকে এসে একটু ডিসকাস করতে এটা নিয়ে। আমি চলে যাচ্ছি এখন বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো খুব শীঘ্রই, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পর আবার ফিরে এলাম আপনাদের সামনে, আপনাদের প্রিয় আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শমূলক অনুষ্ঠান লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম নিয়ে। আমি সলিসিটর মোহাম্মদ সেলিম, ডিরেক্টর উইলডেন লিগ্যাল সলিসিটার্স, আছি আপনাদের সাথে এই অনুষ্ঠান নিয়ে। থাকি প্রতি শনিবারে, থাকবো ইনশাআল্লাহ আগামীতে যতদিন আল্লাহ চালায় নেয়। তো সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারা অনেক প্রশ্ন করেন, অনেক ভালোবাসা দেন, ইমেল করেন। ইমেলে আপনারা অনেক ভালো ভালো কথাও লেখেন, আমি যার পর নাই আনন্দিত। আপনাদের এই ফোন কলগুলো এবং ইমেল, এবং এই ইমেলে যে আপনারা অ্যাপ্রিসিয়েশন দেন, সেগুলোই এই অনুষ্ঠানকে আরও সুন্দর করে সাজানোর ব্যাপারে আমাকে আরও উৎসাহিত করে। সুপ্রিয় দর্শক, গত সেগমেন্টে শেষ একটা প্রশ্ন আমি নিয়েছিলাম যে একজন পার্সন স্টুডেন্ট হিসাবে এসছেন এই দেশে, সে তারপরে বিয়ে করলেন এখানে ব্রিটিশ কোনো পার্সনকে, কিভাবে উনি মানে রুট চেঞ্জ করবেন? উনি কি স্পাউস অফ ব্রিটিশ সিটিজেন এই ক্যাটাগরিতে যেতে পারবেন? খুব সিম্পলি যেতে পারবেন, কারণ উনি এখানে লফুলি আছেন, ভিসা নিয়ে আছেন। তো উনি ভিসার ইন ফার্স্ট প্লেস হচ্ছে বিয়ে রেজিস্টার হতে হবে, কাউন্সিলে গিয়ে রেজিস্টার করতে হবে। ইউজুয়ালি প্রুফ অফ আইডি আর প্রুফ অফ অ্যাড্রেস চায় কাউন্সিল, সেটা গিয়ে নোটিশ দিতে হয়। তারপরে একটা প্রক্রিয়া আছে, 28 দিনের নোটিশ হতে পারে অথবা 72 দিনেরও হতে পারে। এটা হোম অফিস ডিসাইড করবে কত দিনের নোটিশ, কারণ কাউন্সিল হোম অফিসকে এই ডকুমেন্টসগুলো পাঠাবে যে এরা ফরেন পিপল
এখানে বিয়ে করতে চায় তাদের কোনো ইনভেস্টিগেশন করা দরকার আছে কিনা। ইউজুয়ালি যদি বোথ পার্টি বাংলাদেশ থেকে আসা হয়, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, খুব একটা কাউন্সিল এগুলো বদার করে না। আর এখন হোম অফিস বদার করে না, তারা 28 দিনের মধ্যে একটা লেটার দিয়ে বলে দেয় যে তারা ইনভেস্টিগেশন করবে না। আর যদি ইনভেস্টিগেশন করে তাহলে করতে পারে, সেটা তাদের এখতিয়ার আছে। তাহলে হয়তো তারা ইন্টারভিউতে কল করে কিংবা তারা হুট করে বাসায় আসে। এতদিন প্যান্ডামিকের জন্য আসে নাই, তো আগামীতে আসবে মনে হয়, যে কোনো সময় আবার আগের মতো তারা বিভিন্ন জায়গায় টিজিট করা শুরু করে দিতে পারে। তো যাই হোক এভাবে বিয়েটা যখন কাউন্সিলে রেজিস্টার হবে তখন অ্যাপ্লিকেশন করতে হবে। একটা স্পাউস ভিসার অ্যাপ্লিকেশনের জন্য যা যা রিকোয়ারমেন্টস মিট করতে হয় সবগুলো মিট করতে হবে। এটার মধ্যে গুরুত্বপূর্ণ 2-3টা রিকোয়ারমেন্টস আছে। এক হচ্ছে, ফার্স্টে হচ্ছে ম্যারিড হতে হবে, ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন অর সেটেল পারসন। সেকেন্ডলি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টস এখানে আছে। রিকোয়ারমেন্টস হচ্ছে লেভেল A1 হতে হবে, অ্যাপ্রুভড যে ইংলিশ টেস্ট প্রোভাইডার আছে তাদের কাছ থেকে হতে হবে, ট্রিনিটি কলেজ লন্ডন, IELTS অথবা পিয়ারসন্স অথবা ল্যাঙ্গুয়েজ সার্ট, এই 4টার কোনো একটা থেকে A1 পাস করতে হবে, A1 লেভেল। এটা হচ্ছে খুব বেসিক লেভেল। আর যদি কারো ইউকে ডিগ্রি বা মাস্টার্স বা এগুলো যদি করা হয়ে যায় ইউকের ইউনিভার্সিটিগুলো কোনো একটা থেকে, তাহলে আবার ইংলিশ তার এক্সামটেড হয়ে যাবে। আচ্ছা, এখন সবচেয়ে আরও একটা গুরুত্বপূর্ণ যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট। সেটা কি 18,600 একটা রিকোয়ারমেন্টস, আপনারা সবাই জানেন। এটা সবচেয়ে মানে সবারই জানা আছে একরকম বলতে হবে। তো 18,600 ইনকাম থাকতে হবে, 2 কাপল মিলে হলেও হবে। মনে রাখতে হবে স্টুডেন্ট যিনি, তার যদি 20 ঘন্টা কাজের রাইট থাকে তাহলে শুধু 20 ঘন্টায় কাজ করে যে ইনকাম করে সেটা সে ডিসক্লোজ করতে পারবে। যদি সে কোনো কারণে বেশি কাজ করে তাহলে তো সে ইমিগ্রেশন রুল ব্রিচ করলো, তাহলে ওটা নিয়ে তার ভবিষ্যতে সমস্যা হতে পারে। তো সেটা যাতে না হয়। আর হচ্ছে আদার পার্টনার যিনি ব্রিটিশ বা সেটেল পারসন, ওনার যা ইনকাম আছে, ওনার যদি ইনকাম, ওনার অনেক সময় হতে পারে তার একার ইনকামে 20, 25, 30, 40 হাজার পাউন্ড থাকতে পারে পার ইয়ার, তো সেটা দিলেও হবে। তো সেটা যদি জবের থাকে তাহলে পে স্লিপ 6 মাসের লাগবে, যদি জব 6 মাসের ভিতরে চেঞ্জ না হয়ে থাকে। আর 6 মাসের ভিতরে যদি কোনো কারণে জব বা এমপ্লয়ার চেঞ্জ হয়ে থাকে তাহলে গত 12 মাসের দিতে হবে। তো এই রিকোয়ারমেন্টস, পে স্লিপ লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, রিলেভেন্ট পিরিয়ডের, এমপ্লয়ারের লেটার লাগবে। আর যদি সেলফ এমপ্লয়েড হন, ওই যে ব্রিটিশ পারসন বা সেটেল পারসন যিনি, তার সেলফ এমপ্লয়মেন্ট হলে সেলফ এমপ্লয়মেন্টের 1 ট্যাক্স ইয়ারের ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, দেখাতে হবে যে তার ইনকাম আছে অন্তত 18,600। তারপরে ওটার রিলেভেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, SA 302 নামে একটা ডকুমেন্ট আছে সেটা লাগবে। তারপরে হচ্ছে সে কী ধরনের বিজনেস করে, ওটা যদি অন্যান্য কোনো এভিডেন্স থাকে, বা অনেকে আছে ট্যাক্সি চালায়, তাদের ওই যে ট্যাক্সির ডকুমেন্টসগুলো হতে পারে, অন্য কোনো বিজনেস করলে সেগুলোর ডকুমেন্টস হতে পারে, অ্যাকাউন্টেন্টের লেটার লাগবে। এই সমস্ত জিনিস দিয়ে প্রুফ করতে হবে যে তার ইনকাম। তো এই রিকোয়ারমেন্টস মিট করতে হবে। আর ওই যে বিভিন্ন প্রুফ অফ এড্রেস দিতে হবে যে হাজব্যান্ড ওয়াইফ যে একসাথে থাকে, তো এটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এটার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে FLRM। এবং এই অ্যাপ্লিকেশন যদি এই সমস্ত রিকোয়ারমেন্ট মিট করে, না হওয়ার কোনো কারণ নাই, ইনশাল্লাহ হবে। তো এইভাবে কোনো স্টুডেন্ট, আমাদের একজন শেষ কলার গত সেগমেন্টের প্রশ্ন করেছিলেন। সময়ের সংকীর্ণতার জন্য আমি খুব দ্রুত আনসার দিয়ে গিয়েছিলাম। আমি খুব বেসিক কথা বলেছিলাম যদিও, এখন আর একটু ডিটেলসে আমি বলে দিলাম ওনার সহ। এমনকি এটা স্টুডেন্ট যারা এখানে সুইচ করছে তাদের জন্য না, দেশ থেকেও যারা অ্যাপ্লাই করবে স্পাউস ভিসা কিংবা এখানে অন্য কোনো ক্যাটাগরিতে আছে সেখান থেকে স্পাউস ভিসায় যাবে, তাদের সকলের জন্য এই নিয়মটা প্রযোজ্য। এটা ফলো করতে পারেন অন্যান্যরা সবাই। আশা করি ওই প্রশ্নকর্তা সহ অন্য অনেকের এটা উপকারে আসবে। তো আমি আবার ফোন কল নেওয়া শুরু করি। কে আছেন এখন লাইনে? আপনার প্রস্তুতি করুন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কোয়েশ্চেন আছে আপনার, ড্রাইভিং এর সম্বন্ধে আপনি পারবেন আমাদের সাথ দিতে? হ্যাঁ, আমি চেষ্টা করব, বলেন। আচ্ছা ঠিক আছে। এগুলো লেখা আছে আমার, আচ্ছা হইলো আমার গাড়ি আছে না আমার আগে, আর আমি এগুলো বেচে দিলাম। আর এখন গাড়ি ছিল আপনার আগের, আর কি করছেন? আচ্ছা, আর এখন বেচাই গেল। সরি, আপনার কথা আবার আমি একটু ভালো শুনতে পাচ্ছি না। আপনার গাড়ি ছিল আগের, এইটা আমি শুনেছি, এরপরে কি? আচ্ছা আচ্ছা, গাড়ি আছে আমার আগে হইলো 6 মাস আগে, আর গাড়ি মনে হয় হইলো 5 মাস আগে আমি বেচে দিলাম। আর এখন এগুলো লেটার আছে কোটা থেকে, না হইলো আই থিঙ্ক 5 মাস আগে এগুলো লেটার কোটা থেকে ও গাড়ি চালাই স্পিডিং করেছে, স্পিড। তো আমি লিখে দিছি আমি আমার কাছে আসি না গাড়ি, আর তো দিলাম দেন নাম আসিন যে লইছেন, আর
ও মানুষে স্পিডিং করছেন, আমি করছি না। আর তখন ও নয়া ইটা এগুলো লেটার আর লেখা কোটা থেকে লেখা আমাদের 6 পয়েন্ট আছে আর এগুলো ফাইন দেওয়া লাগে। ওকে, আমাকে একটা প্রশ্নের শুধু প্রথমে উত্তর দেন। গাড়ি যখন আপনি বিক্রি করেছেন, ওই যে V5 যেটা, সেটার ওই যে ছোট একটা অংশ, সেটা আপনি পাঠিয়ে দিয়েছিলেন না ডিভিএলএ তে? জি না, সেটা ফিল আপ করে পাঠান নাই? আপনার পাঠানোর যে দায়িত্ব। জি 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 ওগো আমার আইছেন না ওগো, তো পাক্কা লেগে আইছি। নো 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 নো, এটা আপনার যে V5 আছে, আপনার তো গাড়ির যে গাড়িটা আপনি বিক্রি করে দিয়েছেন, সেই গাড়ির যে কাগজ V5 যেটাকে, আচ্ছা আচ্ছা, আমিও গাড়ি লইছি হইলা, আমি অকশন থেকে লইছি গাড়ি। হ্যাঁ, আর তো নয়া ভাবে আমি ওদের V62 আছে, V62 ফিল আপ করিয়া দিয়া পোস্ট অফিসার বাই, তো আমি পার হইলাম ও কাগজ আইছে, তো V5 লাগে আমি পার হইলাম, V5 লাগে আইছে না, আর আইছি না হইলাম V5 আমি পাইছি না, আমি পার হইতে চাইতে আইছে না। তো ওই সময় আমি বেশি দিছিলাম গাড়ি, আর এক বেটার লগে হইছি V5 নাই লগে গাড়ি, আর বেশি দিছিলাম। তো বিক্রি করে ফেললে তখন আপনার নামেই তো গাড়িটা, কারণ গাড়ি তো তখনও পর্যন্ত আপনার V5 আসছে না, এবং V5 না আসা পর্যন্ত আপনি যদি বিক্রি করেন, আইনত করতে পারেন, কিছু প্রক্রিয়া আছে, কিন্তু সেই প্রক্রিয়া আপনি ফলো করছেন নাকি আপনি জাস্ট ওয়েট করছেন যে V5 পুরো আসলে তখন আপনি ওই যে কাউন্টার পার্ট, ছোট কাউন্টার পার্ট, সেটা আপনি নতুন ওনারের ডিটেলস ফিল আপ করে পাঠানোর জন্য ওয়েট করতেছিলেন? ঘটনাটা ঠিক সেই সময় ঘটে গেছে, তাই না? জি জি জি। তো আপনি কি টাকা যে লেনদেন করছেন যে ব্যক্তির সাথে, মানে বিক্রি করছেন, সেই ব্যক্তি ব্যাংকে দিছে আপনাকে টাকা? প্রুফ আছে যে আপনি টাকা নিছেন? আর জিনা তো প্রুফ আছে, তো ক্যাশ ইন হ্যান্ড, ইয়া প্রাইভেট বেচা হইলো। তো প্রাইভেট বিক্রি করলে তো টাকা মানে ক্যাশে নিছেন আপনি, তাই না? জি, আপনি টাকাটা ক্যাশে নিছেন, কোনো এভিডেন্স নাই যে আপনি মানে আপনি ওনার থাকা অবস্থায় ঘটনা ঘটছে নাকি আপনার ওনারশিপ চেঞ্জ হওয়ার পরে ঘটছে? কিছু এভিডেন্স। ওকে, কাউন্টার পার্টে একটা আছে, ডেট আছে যে কবে থেকে আপনি এটা বিক্রি করছেন, কয় তারিখে বিক্রি করছেন, ওই তারিখটা কোন তারিখ লিখছিলেন? কোন কাউন্টার পার্ট তো আমার কাছে V5 আইছে না পরে? আর V5 আইছিল না? জি না আইছেন না। তাহলে ওনারশিপ উনি তাহলে কি সরাসরি ওই ইয়ারা যে কাগজটা দেয়, আপনার অকশনের এরা যে কাগজটা দেয়, সেই কাগজটা কি উনি ফিল আপ করে ওনার নাম দিয়ে পাঠানো হয়েছে? জি জি জি। আচ্ছা, আমি কি কারণে এই এতগুলো কোয়েশ্চেন করছি আমি আপনারা হই যে ডকুমেন্টের এভিডেন্স দিয়ে প্রুফ করা যায় কিনা যে ওই ব্যক্তিটা তখন ওনার। কারণ হলো যে এইটা যদি প্রুফ করতে হয়, তাইলে আপনারে প্রুফ করতে হবে যে আপনি যে টাকা নিছেন, এটা উনি টাকা দিছে, কয় তারিখে দিছে, এটা হ্যান্ড ওভার কবে করছেন, এটার কোনো এভিডেন্স যদি থাকে, কোনো যেমন টেক্সট মেসেজ কিংবা আর কোনোভাবে লিখিত কোনো কাগজপত্র যদি থাকে সেটা। আরেকটা হইলো যাইয়া V5 আপনি কইছেন যে আপনি V5 চেঞ্জের লাগে পাঠাইছেন, V5 তখন আইছে না। তো এই ঘটনা এগুলো গাড়ি আমার নামে লেটার আইছে, আমার নামে পুলিশ থাকি, আমি স্পিড হচ্ছি, আমি তো এটা বুঝছি। জি জি জি, আপনি তো প্রথমে একবার একটা এক্সপ্লেনেশন দিবেন। ও লেটারটা আমি লিখছি হেরে বেশি গাড়ি অন পুলিশ এখন তারা যে লেটার সেন্ড হচ্ছে, যে গাড়ি চালাইছে অবস্থা তারা পাইছে না। তো আরো 3 কোর্ট থেকে লেটার আইছে, লেখা আমি ইনফরমেশন দিছি না, কে চালাইছি নো গাড়ি। কিন্তু আপনি তো কইতেছেন আপনি ইনফরমেশন দিছেন, 6 পয়েন্ট আর 8 পয়েন্ট ফাইন। এখন আপনি তো কইতেছেন আপনি ইনফরমেশন দিছেন, তাই না? আমি ইনফরমেশন তাহলে আমি কইবো যে আপনি যে লেটার পাঠাইছেন, আপনি ওই যে পুলিশের কাছ থেকে প্রথমে যে একটা লেটার আইছে, লেটারের পিছনের পেজে আপনি ফিল আপ করে দিতে হয় না একটা ফর্মের মতো? জি, আপনি এই ডকুমেন্টস যদি কপি টপি থাকে, আপনি যদি রেকর্ডেড ডেলিভারি পাঠাই থাকেন, এই সমস্ত কাগজপত্র নিয়ে আমি খুব টোটালটা নিয়ে আপনি একজন সলিসিটর সাহেবের কাছে যান যিনি এগুলো নিয়ে কাজ করে। আমার কাছে আইতে এটা আমি কইতেছি না, যে কারো কাছে আপনি যাইতে পারেন, আপনি গেলে এটা ডিল করব যে আমার ক্লায়েন্ট এটার জন্য দায়ী না, কারণ হলো উনি অলরেডি তখন এটা সোল্ড আউট করে দিছে এবং উনি ইনফরমেশন যে কোর্ট বলতেছে যে ইনফরমেশন দেয় নাই, ইনফরমেশন তো দিছে। তো যেহেতু এটা একটা জাজমেন্ট হয়ে গেছে, এটার আপনার আপিল করা লাগবে আর কি। তো আপিল করে এটার এইভাবে ডিল করা লাগবে। আপিল ওই জাজমেন্টের ভিতরে লেখা আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আইছে, বাট ইউ ক্যান অ্যাপিল এগেইনস্ট দ্য জাজমেন্ট। ঠিক আছে,
আপিলের এই সুযোগ আছে, এটা আপনি কাগজপত্র লইয়া আপনি কইরালেন জলদি, কারণ হলো এটার শর্ট টাইম থাকে, বেশি টাইম থাকে না। তো আমার 14 আছে এটার রেসপন্স করবার, তো আমি ফোন দি মনে তার কই মানে আপিল করা জি ইউ ক্যান ডু দ্যাট। আপিল হল মনে আর তো আমার তো কিছু এভিডেন্স নাই, তো আমরা পোস্ট অফিসে পাঠাই দিই, আমি ফার্স্ট ক্লাস টাইম দিয়ে পাঠাইলাম, তো আর হচ্ছে আমি কিছু রেকর্ড তো কিছু হলাম না। আর তো আপনার কাছে যা এভিডেন্স আছে আর ওই লোক যে চালাইছে এটা তো আপনি ইনফরমেশন একবার দিয়েছেন, এখন তো কোর্টের থেকে বলা হইতেছে যে আপনি আগে কোনো ইনফরমেশন দেনই নাই, কিন্তু আপনি কইতেছেন ইনফরমেশন দিয়েছেন, তো ইনফরমেশনের এভিডেন্স যদি তাকে দেওয়ার সেগুলো আপনার এখন সাবমিট করা লাগবে আপিল স্টেজে। ঠিক আছে দর্শক, জাজমেন্টটা সেট অ্যাসাইড করার লাগে। জি ওকে, এভিডেন্স তো কিছু নাই, কিছু রাখা হইল না, ফটো কিছু নিলাম না এখন তো। ঠিক আছে, এটা যদি তাও এভিডেন্স যদি না থাকে তাও আপনার আপিল করার সুযোগ আছে, এই সমস্ত জিনিস টোটাল এক্সপ্লেনেশন কইরা, প্রপার এক্সপ্লেনেশন কইরা। ঠিক আছে, যে আপনি যে ডকুমেন্টস দিয়েছেন পুলিশে যদি দিয়ে থাকেন, পুলিশের কাছে তো এটা এভিডেন্স আছে, পুলিশের কাছে এভিডেন্স আপনি চাইতে পারেন, আপনি ওই রেফারেন্স নাম্বার দিয়ে চাইতে পারেন যে আমি যে তোমারে ওই এভিডেন্স আমি পাঠাইছিলাম, ইনফরমেশন দিয়েছিলাম যে আমি ড্রাইভার আসছিলাম না এই সময়, এই গাড়িটা চালাতেছিল এই ব্যক্তিটা, আমি তার ইনফরমেশনও তোমারে দিছি, সো দ্যাট শুড বি ফাইন। ঠিক আছে দর্শক, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলে যাই নেক্সট কলারের কাছে। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমি আপনার সাথে লাইক হাফ এন আওয়ার আগে আমি মেবি আপনার সাথে কথা হইছিলাম। জি, তো আমার অ্যাকচুয়ালি না লাইনটা কাটি গেছে, তো আমি লাইক পুরো আমার হইছিল আরো কোয়েশ্চন করবার বাকি আছে, আমি ওটা করতাম চাইলাম আমাকে স্টিল। জি বলেন, তো যদি শেষ না হয়ে থাকে সরি, আবার বলেন। না ঠিক আছে, আমার কি এটা ওই যে আমি যে ব্রিটিশ চাইল্ড হিসেবে যে আমি অ্যাপ্লাই করবো, এই অ্যাপ্লিকেশনটার নামটা একটু কাইন্ডলি কইবা, আর হইছে গিয়া আমি যে ফর্মটা আমি ইউজ করবো ওটার নামটা একটু আমারে কইতা। অ্যাপ্লিকেশন এবং ফর্ম দুটার নামই হচ্ছে FLRFP, কিন্তু ওখানে রুট অনেকগুলো আছে। ওটা হলো প্যারেন্ট অফ আ ব্রিটিশ চাইল্ড, এই রুটটা আপনি নেবেন। একটা রুটই আছে প্যারেন্ট, এটা আছে যে হিউম্যান রাইটসের বেসিসে, প্রাইভেট লাইফের বেসিসে, তারপরে আছে আপনার পার্টনার অফ আ ব্রিটিশ সিটিজেন, ওই রুট আছে। আরেকটা আছে প্যারেন্ট অফ আ ব্রিটিশ চাইল্ড, ওইটা গোল চেকবক্স আছে, গোল প্যারেন্ট রুট যেটা, ওইটা আপনি ক্লিক করবেন। তো এট দ্য মোমেন্ট আমার লাইক কোন ওয়েতে অ্যাপ্লাইটা করলে আমার লাগে সবচেয়ে বেশি বেস্ট? বাচ্চার বেসিস অ্যাপ্লিকেশন করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, এবং আমি আপনার অ্যাডভাইস দিয়েছিলাম যেহেতু অক্টোবরের 22 তারিখে আপনার ভিসা শেষ, আবার জানুয়ারির দেখা গেছে যে 5 তারিখে আপনার 10 বছর পুরো হয়, এই জিনিসটা যদি খুব ট্যাক্টফুলি যদি হ্যান্ডেল করতে হয় তাহলে একজন এক্সপার্ট লোকের কাছে যাওয়াটা আপনার লাগি ওয়াইজ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো আমার যে ডকুমেন্ট যে 2 মাসের আমি দিমু, এটা কি এনাফ থাকবো আমার বর্তমানে যে একটা অ্যাপ্লাইটা আমি করব অক্টোবরের 22 তারিখ, 2 মাসের যে আমার লাইক প্রুফ অফ অ্যাড্রেস করাইছি এনাফ? যা আছে প্রুফ অফ অ্যাড্রেস তা তো দিবেনই, বাচ্চার সাথে আপনার এবং আপনার হাজবেন্ড মানে যিনি আপনার এখন পার্টনার, ওনার সাথে যত ডকুমেন্টস আছে এগুলো দিবেন, মুসলিম ম্যারেজ হয়ে গেলে এটাও দিবেন। প্লাস হচ্ছে আমি বলছি যে আপনার যেহেতু এখন জুলাই, আপনি অ্যাপ্লাই করবেন অক্টোবরে, অন্যান্য যদি প্রুফ অফ অ্যাড্রেস আপনি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে আসেন, কিছু হলেও তো আপনার অ্যাডভান্টেজ আসবে। মানে আপনার ডকুমেন্টস এখন আর আপনি প্যারেন্টসের সাথে থাকেন না, প্যারেন্টসের ওখানে প্রুফ অফ অ্যাড্রেস থাকার কোনো যৌক্তিকতা নাই, কারণ আপনার এখন আলাদা ফ্যামিলি গড়ে উঠছে। ঠিক আছে, এবং আপনি নিজেই বলতেছেন যে প্যারেন্টসের সাথে আপনি থাকতে চাচ্ছেন না, কারণ হচ্ছে ইনকামের রিকোয়ারমেন্টস ওইখানে অনেক হাই থাকবে, নানান কিছু কারণে আপনি থাকতে পারছেন না। সেটা ছাড়াও আপনার তো আলাদা ফ্যামিলিই হয়ে গেছে এখন, সেই কারণে আপনি আপনার যেইখানে আপনি জেনুইনলি থাকেন সেখানে প্রুফ অফ অ্যাড্রেস দেন, যাতে আপনার ফ্যামিলির বেসিসে কিংবা এই বাচ্চার বেসিসে অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে দেখাতে হবে যে আপনারা একসাথে থাকেন, আপনি আপনার বাচ্চা ব্রিটিশ বাচ্চা যে, এবং সেই সাথে আপনার বাচ্চার বাবা আর কি আপনার যে পার্টনার, তো আপনারা সবাই একসাথে থাকেন। এগুলোর যত প্রুফ অফ অ্যাড্রেস অ্যাড করতে পারেন ততই ভালো। ঠিক আছে, এটার মধ্যে কি আমার লাইক কোনো ইংলিশ রিকোয়ারমেন্ট ছাড়া চাইবো? ইংলিশ রিকোয়ারমেন্ট নাই এটাতে, ইংলিশ মানে এটা EX1 এর আওতায় অ্যাপ্লিকেশন, ইংলিশ নেই, কারণ আপনি ব্রিটিশ চাইল্ডের প্যারেন্ট। ঠিক আছে, এনিওয়ে আপনার তো দরকার মাত্র 2.5 মান্থস, যেটা আপনার ওই পেন্ডিং রেখেই আপনি অ্যাপ্লিকেশন মানে 2.5 মান্থ শেষ করতে পারতেছেন। তো এটা অ্যাপ্লিকেশনে আপনি বেশি ডকুমেন্টস আর কম ডকুমেন্টস দিলে লাভ কি আর লস কি, কারণ আপনি তো এটাকে পেন্ডিং রেখে দিচ্ছেন 2.5 মাস, পেন্ডিং থেকে যাচ্ছে 2.5 মাস। আমি জাস্ট চিন্তা করতেছি যে আমি তো খুব মানে তাড়াতাড়ি যাইতাছি একটা নিউ একটা অ্যাপ্লিকেশনের মাঝে। সরি
কিছু বুঝতে পারি নাই, শেষের কথাগুলো বুঝতে পারি নাই। আমি লাগে একটু ডরাইতেছি, এটার লাগে যে আমার লাগে তো এই অ্যাপ্লিকেশনটা নতুন, তো এটা এনাফ থাকবো না সব ডকুমেন্ট, ইভেন বাদে যে আমি 10 ইয়ার্স লাগে অ্যাপ্লাই করবো তখনও সময় যে আমার যে এভিডেন্স দরকার হইব একটু আমার এক্সপ্লেইন করবানি, হিটার মাঝে আমার কিটা কিটা দেওয়া লাগবো। সিমিলার ডকুমেন্টস, আগের কিছু প্রুফ অফ অ্যাড্রেস, বাচ্চাদের প্রুফ অফ অ্যাড্রেস, বাচ্চার সাথে আপনার প্রুফ অফ অ্যাড্রেস, আপনার পার্টনারের প্রুফ অফ অ্যাড্রেস, আপনার সাথে এই সমস্ত কিছু, পাসপোর্ট, বায়োমেট্রিক কার্ড, তারপরে হচ্ছে লাইফ ইন দ্য ইউকে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল B1। না, এগুলো আমার সব কিছু আছে। তো আমি চাই জাস্ট জানতে একটা লাস্ট কোয়েশ্চেন, আমার কি প্রিভিয়াস যেন আমি 8-9 ইয়ার্স আমি থাকছি আমার প্যারেন্টসের সাথে, এটার কোনো ডিটেইলস দেওয়া লাগবে না অ্যাপ্লিকেশন? না, 10 বছরের অ্যাপ্লিকেশনে সেরকম কোনো অত আগের কোনো প্রুফ অফ অ্যাড্রেস খুব একটা দরকার হয় না। আচ্ছা, ঠিক আছে দর্শক, ফ্যামিলি থাকলে যেহেতু এটা একটা হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন, ওই 10 বছরের অ্যাপ্লিকেশনটা, তাই কিছু কিছু ফ্যামিলির সাথে যে ডকুমেন্টসগুলো এগুলোও দেওয়া হয়। তো দ্যাটস ইট। এটা আমি আপনাকে কিন্তু স্ট্রংলি অ্যাডভাইস করেছিলাম, যেহেতু এটা কমপ্লেক্স একটু, আমি বলছি কোনো লয়ার দিয়ে করাটা বেটার হবে আপনার। ঠিক আছে, আমি চলে, আর কোনো তো প্রশ্ন নাই? সরি, আপনারা কি এভরি স্যাটারডে মানে কোন টাইম লাগে স্টার্ট করেন? আমি আজকে 5 টাইম আগে দেখছি। জি জি জি, আমার অনুষ্ঠান হয় প্রতি শনিবার বিকাল 5টায়। ইনশাল্লাহ আমি থাকি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি থাকবো। ঠিক আছে, তো আমি চলে যাই পরবর্তী কলারের কাছে। এখন কে আছেন লাইনে, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, জি প্রশ্নটি করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Yeah, my friend, I see you in NTV Bangladesh channel. This one I see. Yeah. My friend, I coming from India. Yeah. And now I coming India tourist visa UK coming. And today I now living Colombo Immigration Center. This one I living here. This one home office. Already I apply asylum, but no belief. My friend, better I speak Hindi, okay? Not really. If you speak in English, I understand that you are a little bit struggling to speak in English. However, I can understand what you are saying. So if you could continue in English, that would be better. Okay. But I understand. I born India, Kolkata. You know Kolkata? Yeah. Kolkata, but I long time living Mumbai. Mm-hmm. Okay. And so what's your query, sir? This today problem is I already my asylum this refugee, Mm-hmm. and 2 months ago, Mm-hmm. and then now one day I going the London Bridge. The reporting center, Beckett House in London Bridge, yeah. Beckett House, I going reporting center, and I going reporting today. This over 10 days ago, Friday, my signature day. Yeah, I going and this home office officer, he said you come inside, and I going inside and arrested, and yeah, they have put you in the detention center. Are you in the detention center now? Now I detention center, but first take and going this name out of London. What is name? I forget. I think you Manchester. just said you are in Cranbrook detention center. Yeah, Manchester. Oh, in Manchester. Okay, yeah, it's not Cranbrook. Cranbrook one is in London. Later now, Colombo Immigration, Yeah, Heathrow Cranbrook. Airport near. Yeah. Heathrow Airport near. Yeah. Now I have very problem. Please, bro, little bit help better here. Right. If you are in the detention center, how are you watching that TV, or how are you calling us? Just No, ITVC already. I see you. You already. Okay. Let me quickly answer the main question. However, you whatever way you are seeing us, that's fine. I don't have any query in regards to that. Only thing I can say that I don't know much about the background of your asylum case. I don't think it will be very appropriate to ask you, because you will not be able to explain me whole thing, because always the asylum case would have many aspects, many elements should be there. So all the things would be considered by the Home Office, by the Secretary of State, and I understand they have refused your asylum claim, and they did not give you right of appeal because they found your claim was clearly unfounded.
if I am not wrong, because otherwise, as you said, that about 2 months before, your asylum claim was refused. So if you would have right of appeal, you must have exercised the right of appeal by now, and the matter should be in the court now. But as you said that they have already put you in the detention, that means I'm pretty sure you do not have right of appeal. That is why you are there now, and they found your asylum claim as a clearly unfounded one. In this scenario, if you first want to be released from the detention center, I would say that there is an option called application for bail. You can make an application for bail. You have to have at least one. It's ideally we always prefer to have 2 guarantor, 2 sureties. We also say it's surety. So 2 persons who got enough money in the UK, who are quite established in this country, who are like British people or settled person. If you have anybody like this, but I understand, my friend. My friend. I understand. I already talking one solicitor. So he said the same. You talking the same. He said already. He said you have any friends? Yeah, any friends? Any other people? You guarantor and bail. But I said, my friend, you can know my any friends, know my nothing, no have any people, only me. And now problem. Can I ask you one question? Do the Home Office have your original passport with them? Yeah, my original passport already I give you Home Office. At the time when you claimed the asylum, you had to give the passport to them, right? Yes. So I mean, and obviously, problem is my Indian political problem. Yeah, political problem. I coming only something 2 years, 2.5 years ago. Yeah, something. Right. Political problem. It will be very difficult now. Let me conclude the things. It will be very difficult for you now because there are 3-4 aspects in this case. One is the asylum claim they found clearly unfounded, and secondly, they have got your original passport, so it will be very easy for them to deport from the UK. And you are also saying that you do not have anybody who can be a guarantor in your bail application. Okay, bail. I mean, usually we submit the bail application in first place to the chief immigration officer, then we submit it to the court, first tribunal, immigration and asylum chamber. But in your scenario, you were almost, I mean, out of that, you do not have that privilege that you have got anybody who can be your guarantor. In that case, my friend, if you do not have any further if you cannot raise any further issue there, that you have got further problem there or further issues there in India, then highly likely it will be I mean, I'm feeling very sad to tell you that it is highly likely that they will deport you very soon. Okay, if you cannot apply for bail, if you cannot get the bail, it is highly likely that they will deport you. They are actually preparing to deport you from the UK to India. Okay, my friend, I'm very sorry to say, but you can seek further legal advice from your own solicitor, and even in the detention center you can get solicitors who are there to help you. There are some charities who work there. There are some people who are covered by legal aid. They also help the detainees, so you can seek legal help from them as well. Okay, thanks for your call anyway. So আমি দেখি এর পরে কে আছেন লাইনে, আর অল্প সময় আছে, কে আছেন লাইনে, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ভাইয়া, আমার একটা কোয়েশ্চন হচ্ছে কি, আমি আমার ওয়াইফের জন্য 5 years রোড ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লিকেশন করছি, 3 মাস হয়ে গেছে। বাট এখন আমার ওয়াইফের কাজটা কন্টিনিউ রন না, কারণ খাটাপ হয়ে যায়, আমার বাচ্চা বেবি একটা হয়েছে, এর কারণে তারা মানে কাজটা জিও করে লিব। এটার কি করণীয় যায় এখন? তার কাজটা কি হয়েছে? কাজটা কাটাপ হয়ে যায় না, কাজ মানে কন্টিনিউ আর করতো না। কারা করতো না? আপনার ওই যে তার এমপ্লয়ার কিতা লাগে করতো না, যে ওনার ভিসা নাই এটা কয়? না না, ভিসা না, ভিসা আছে, সবকিছু আছে। এটা আমার বেবি একটা হইছে কারণে। ও আচ্ছা, উনি কি ম্যাটারনিটি লিভে যাইবো? ও ম্যাটারনিটি লিভ তারা দিবে না। কেন? উনি ম্যাটারনিটি লিভের লাগি এলিজিবল না নি?
এলিজিবল, বাট তারা দিবে না, তো এটা বলছে আমরা কাজ কন্টিনিউ করবো না, আমরা দরকার নাই, আমরা অফ করলাম কাজ। না, এটা তারা করতে পারে না, এটা বাই ল দেশে করতে পারে না। এটা হলো এমপ্লয়মেন্ট লয়ের একটা একেবারে বেসিক কিছু বেসিকের ভিতরে এটা পড়ে। ম্যাটারনিটি লিভের জন্য যদি এলিজিবল হয়, এই সময় ম্যাটারনিটি লিভটা না দিয়া তারা যদি কোনো মানে অন্য কোনো রিজন না থাকে, অনলি এই রিজনে যে তার ঘরে বেবি হয়েছে দেখে তারে আমি মানে P45 ইস্যু করে দিব, তারে আমি জব থেকে বাইর করে দিব, এইটা তারা করতে পারতো না। তারা এইটা বলতেছে তারা আমাদের এখন মানুষের দরকার নাই, বিজি আমরা কমিয়ে গেছি। মানুষের ওনার তো ম্যাটারনিটি লিভের এলিজিবিলিটি হয়েছে, ম্যাটারনিটি লিভের পয়সা পাওয়ার বাদে সবকিছু বাদে সেই সময় উনি এখন মানুষ যদি তার না দরকার হয়, তাহলে এই দেশে আবার আরেকটা জিনিস আছে আপনি জানেন, এটারে ক্ষয় হইলো আপনার রিডান্ডেন্সি। যদি রিডান্ডেন্ট করতে হয় তাহলে তার উনি কত বছর ধরে এই জায়গাত কাজ করেন? এখানে কাজ করে 9 মাস হয়েছে। 9 মাস। অবশ্য উনি রিডান্ডেন্ট পেমেন্ট তেমন একটা পাইতো না। তো এটা খুব বড় অসুবিধা হবে না ওনার যদি জব নাও থাকে। জব এমপ্লয়ারের লগে জব রাখা যায় কিনা সেটা ডিফারেন্ট ম্যাটার, কিন্তু এইটাতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে এফেক্ট করব কিনা এই কোয়েশ্চেনের আনসার যদি আমারে করেন, এই কোয়েশ্চেন যদি আমারে করেন, এর আনসারে আমি কোনো আশা করি অসুবিধা হইতো না। কিদার লাগে ওরা তো কইছে যে কাজে আসছে, তবে কাজটা কন্টিনিউ চলবে এটা বলা আছে, তো এটা অসুবিধা হইতো না। এটা কারণ হলো যে তার আগে ঠিক আছে, অসুবিধা হইতো না, আগের 6 মাস তো তার ইনকাম ঠিক আছে। ইনকাম 6 মাস আগে 8 মাস 9 মাস এটা আই হোপ এটা কোনো অসুবিধা হতো না। আপনি কামেও নাইনি? আমি কাজে আই থিংক এটা কোনো উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লাইছে সব 3 মাস হয়েছে দি স্যার। যদিও ওনার আইনত হইলো যে চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে গেছে, এখন হোম অফিসে জানানো তার উচিত, কিন্তু এটা আশা করি খুব তাড়াতাড়ি তার ডিসিশন হয়ে যাইব। ঠিক আছে, সো ইউ ডোন্ট ডু এনিথিং, আপনি চেষ্টা করেন যে জবটা অন্তত রাখা যায় কিনা ইয়া পর্যন্ত তার ওই অ্যাপ্লিকেশনের ডিসিশন হওয়া পর্যন্ত একটু রিকোয়েস্ট করে দেখেন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। আশা করি অসুবিধা হইতো না, ইউ জাস্ট কিপ কোয়াইট, এটা ইট শুড বি ফাইন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন দর্শক? আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি আশা করি যে একজন মা হতে যাচ্ছেন ওনার যাতে টেনশন না থাকে মা হওয়াকালীন সময়ে, যাতে এই ভিসা আমার হয় কি হয় না, কি হয় না হয়, আমি আপনাকে আশ্বস্ত করতেছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমাকে আর প্রশ্ন নেওয়ার মতো সুযোগ আমার আর নাই। অনুষ্ঠানের আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজকে আমি দেখেছি কয়েকটা দর্শককে তারা ফোন লাইনে চলে এসছেন কিন্তু টিভির ভলিউমটা মিউটই করেন নাই, যার ফলে বেশ কয়েক সেকেন্ড যাবৎ আমরা এখান থেকে হ্যালো হ্যালো বলছি কিংবা দর্শককে ইনভাইট করছি টিভির পর্দায় শুধু কথা, মানে আমার সাথে টেলিফোনে শুধু কথা বলার জন্য, কিন্তু ওনারা সেটা হয়তো খেয়াল করেন নাই। তো আমি সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো, আগামীতে সবাই যখন ফোন করবেন ইনশাআল্লাহ, তখন যখন ফোন লাইনে আপনি চলে আসতেছেন, আপনি তখন যখন হ্যালো শুনতে পাবেন আপনার ফোনে, তখন অন্তত পক্ষে আপনি সরাসরি টিভিটা রিমোট কন্ট্রোল দিয়ে ঠাস করে মিউট করে ফেলবেন, তারপর আমার সাথে ফোনে কথা বলবেন। কারণ আদারওয়াইজ এটা এই টাইমিং ওই টাইমিং মিলে না, কয়েক সেকেন্ড, 10 সেকেন্ডের মতো, 5-7 সেকেন্ডের মতো ডিলে থাকে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে প্রতিনিয়ত, আগামীতে কি হয় বলা যাচ্ছে না, এর মধ্যে ডেঙ্গু শুরু হয়ে গেছে। সবাই খেয়াল রাখবেন, আমাদের বাংলাদেশের জন্য আমরা দোয়া করব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।